ঠিক আছে, আমি তোমাদের তাহলে মাইক অন করে দিলাম। ঠিক আছে, তোমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে এক এক করে 1 বাই 1 আমাকে করো, 10-15 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমি পড়ানো শুরু করে দেবো, কেমন? স্যার বলছি, স্যার অফলাইনে কোনোদিন হবে না? স্যার মাদার মতন বলছেন যেটা হয়েছিল। কিছু শুনতে স্যার পেলাম না। ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে স্যার কিছু বলছি, মানে আইডিয়া অফলাইনে আছে? আইডিয়া নেই। অফলাইনে হবে না কোনোদিন? ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে এরকম কোনো আইডিয়া আমার নেই, মানে এই জিনিসগুলো আমি বলতে পারি না ঠিক কবে কি আইডিয়া হবে কি হবে বা কিছু, এগুলো দেখবে যবে নোটিফিকেশন বেরোবে তখনই তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাও মোটামুটি ধরে রাখো, বেশি তো লেট হবে না। এর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম, ওই আগের ক্লাসগুলো করে নেবে। যে ভেরিফিকেশন চলার টাইমও অনেক সময় 11-12-এর ক্ষেত্রে দেখেছি ইন্টারভিউ হচ্ছে, আবার এরকমও হয়তো 9-10-এর ক্ষেত্রে হতে পারে যে ভেরিফিকেশন শেষ হওয়ার পর হয়তো 9-10-এর ইন্টারভিউ হলো। যাই হোক, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এপ্রিলের শেষ থেকে শুরু করে, ভোটের টাইমটা বাদ দিয়ে, ওই 20 এপ্রিল থেকে 30 এপ্রিল ওই টাইমটা বাদ দিয়ে, এপ্রিলের 20 থেকে 30 ওই টাইমটা বাদ দিয়ে বাকি হয়তো এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হতে পারে এবং মের 4 তারিখের পর থেকে আবার ইন্টারভিউ স্টার্ট হবে। ঠিক আছে, ওরকমই মে মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে আশা করছি সবকিছু। ঠিক আছে, আচ্ছা অফলাইনে স্যার স্যার অফলাইনে হবে না একদিন? হ্যাঁ বলো। আমার এই সেটা দেখার সময় পেয়েছিলেন ডেমোটা? আপনি মনে করে দিতে বলেছিলেন, আমি করেছিলাম এখানে মনে মেসেজ। করলে হবে না, আমাকে হোয়াটসঅ্যাপে মনে করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করেছিলাম আপনি বলার পরই। আমার পার ডে ধরো 100খানা ডেমো আসে, ঠিক আছে, এবার আমার মনে থাকে না, আমি মানে দেখেছি কি দেখিনি আমার মনে থাকে না, 100 জন অন্তত পার ডে করে আমাকে ডেমো কি পাঠায়। করতে শিখেন? রেখা, রেখা সাহা রিকোয়েস্ট ছিল না, দেখিনি দেখিনি দেখিনি, দাঁড়াও স্যার আমি আমিও দেখি। পাঠিয়েছি, আমি 3-4 বার মনে করিয়েছি, তারপরেও স্যার আপনি মনে হয় দেখেননি। আহ, ঠিক আছে, আমি দেখে নিবো আজকে রাতে। আমি ওকে স্যার লিখে আমার নাম দিলাম, শ্রেয়সী। তোমার মেসেজটা সামনে থেকে যাবে, ওকে লিখে দিলাম। ঠিক আছে, ওকে, হুম, ঠিক আছে, হুম। স্যার আমার কোন জায়গাগুলো একটু কমাতে হবে ওটা যদি একটু আমি দেখে বলে বলে দিবেন। দেবো, বলে দেবো, যারা যারা আমি বলি হ্যাঁ ওইভাবেই দেবেন। বলি, আমি খুব মানে ভালোভাবেই বলি যে সবকিছু দেখেই বলি। ঠিক আছে, অসুবিধা নেই, না দেখে আমি বলবো না, চিন্তা নেই। কিন্তু যারা যারা দেখেছে দেখবে, আমি যাদের যাদের ডেমো বলি ওদেরকে আমি অনেক সময় কঠিন ভাষাতেও কথা বলি, খুব মানে কি বলবো, যে এটা এটা তোমার ভুল হয়েছে, এটা একদম চোখে মানে ধরিয়ে দিই আঙুল দিয়ে, এবং এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে এগুলো বলে দিই। আর যাদেরটা ভালো হয়েছে তাদেরটা অবশ্যই বলি যে খুব ভালো হয়েছে, এইভাবে বলো, আশা করছি ভালো হবে। তো সেই চিন্তা নেই, আমি যেটা দেখে দিব, আমার যদি মনে হয় যে এই সমস্ত জায়গায় ইমপ্রুভ করার দাদা দরকার আছে আমাদের ভুল ডেমোটা, আমি অবশ্যই অবশ্যই আমি ইমপ্রুভ করে দেবো। দেখা দিতে হবে মনে হয় এবার। আমি যদি দেখি যে তোমার ইমপ্রুভ করার দরকার আছে কোনো কোনো জায়গায় বা কোনো কিছু চেঞ্জেসের দরকার আছে, আমি অবশ্যই সেটা বলে দেবো, চিন্তার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা আর কেউ কিছু? স্যার আমি যে ডেমোটা প্র্যাকটিস করছি স্যার, ওটা পুরো 5 মিনিট লাগছে, এটা কি কমাতে হবে ডিউরেশনটা স্যার? দরকার নেই, দরকার নেই, দরকার নেই। যদি থামিয়ে দিতে বলে থামিয়ে দাও, 4-5 মিনিটের এর থেকে কমিও না। বাই চান্স ধরো ও কিছু বললো না, তখন তোমাকে হট করে থেমে যেতে হবে, তখন বলবে যে এতটুকু ডেমো, 5 মিনিটটা ঠিক আছে। আমি জানি না 5 মিনিট তোমাদেরকে টানবে কিনা, হয়তো তার আগেও স্টপ করে দিতে পারে। 9-10-এর ক্ষেত্রে বুঝতে পারছো, 9-10-এর ক্ষেত্রে যেহেতু ক্যান্ডিডেট প্রচুর, তার ফলে হয়তো আরো কম টাইম পাবে। মানে আমি ধরে নিচ্ছি, যেটা 11-12-এর ক্ষেত্রে হয়তো 3-4 মিনিট দিচ্ছিল, আবার কিছু কিছু জনকে আবার 7-8 মিনিটও দিয়েছে। এটা ডিপেন্ড করে তুমি কার আন্ডারে বা কিরকম বোর্ডের আন্ডারে বা কোন এক্সপার্ট আছে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে যেহেতু টাইমটা প্রচুর, মানে ক্যান্ডিডেট প্রচুর বেশি বলে টাইম অত দেবে না। ধরে রাখতে পারো 4-5 মিনিটের ডেমো মানে এনাফ। এবার যদি তোমাকে থামিয়ে দিল থামিয়ে দিল, কিন্তু তার থেকে কম কি বলবে? একটা জিনিস বলতে গেলে তো অন্তত শুরু করতে গেলে বা শেষ করতে গেলে তো 4-5 মিনিট দরকার, তাই না? না হলে তো কিছুই হবে না বলা। একটা জিনিস বলবে তুমি সম্পূর্ণরূপে একটা টপিকের উপর কিছু পোর্শন যদি বলো, সেখানে তো অন্তত মানে 4-5 মিনিট তো লাগবেই। তার কমে হওয়া মানে তো কি, একটা কিছু বলে দেওয়া জাস্ট, ওটা তো আর কোনো কিছু ভালো লাগবে না। তারপরে 5 মিনিট বা 4 মিনিট করে যাও, তার কমানো না, তার কমিও না। আর সবকিছু কমানো যায় না, মানে কোনো একটা টপিক হয়তো শুরু থেকে শেষ অবধি হচ্ছে, তার মাঝখানে মেন জিনিসগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে ব্যাপারটা বেশ মানে কি বলবো, যে খারাপ লাগে, মানে ঠিক মেলে না। তো মেলাতে গেলে একটা শুরু থেকে শেষ অবধি একটা কন্টিনিউশন দরকার হয়। এবার তার আগে যদি তোমাকে থামিয়ে দেয়, তোমার তো আর কিছু করার নেই, সেখানে তোমাকে থেমে যেতে হবে, নিয়ে তোমাকে হয়তো কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবে। ওকে, স্যার বলছি যে 9-10-এ যে টপিক গুলো আছে সব টপিকের তো গ্র্যাজুয়েশনে নেই। এমন কিছু টপিক আছে যেগুলো হয়তো 11-12-এও নেই, আবার এমন কিছু টপিক আছে যেগুলো 11-12-এ আছে কিন্তু গ্র্যাজুয়েশনে নেই। সেই ধরনের টপিক যদি আমি চুজ করি কি ইলেভেন সেক্ষেত্রে টুয়েলভে আছে মানে গ্র্যাজুয়েশনে নেই শুনি আগে, কোনটা 11-12-এ আছে গ্র্যাজুয়েশনে নেই কোনটা? স্যার যেমন ত্রিকোণমিতির কিছু পোর্শন যদি ধরি সেগুলো তো ডাইরেক্টলি মানে গ্র্যাজুয়েশনে। তার অ্যাপ্লিকেশন তো আছে সবসময়, মানে 11-12-এ আছে অথচ গ্র্যাজুয়েশন নেই এরকম কোনো পোর্শন হতে পারে না। সবকিছু ত্রিকোণমিতি গ্র্যাজুয়েশনে নেই, সাইন থিটা কস থিটা ওগুলো দিয়ে তো ইউজ করছি। তো এইচএসে যা আছে তা গ্র্যাজুয়েশনে তাহলে আছে তাহলে আমার স্যার যদি মতে। ত্রিকোণমিতি যদি আমি চুজ করি হ্যাঁ তাহলে আমার করতে পারো, ডোমেনটা কিরকম হবে? আমার মতে
আমার মতে ত্রিকোণমিতি যদি কেউ যদি 11-12 টপিক চুজ করো, আমি শুনে নাও, 11-12 টপিক যদি কেউ চুজ করো ডেমোতে, না, 9-10 স্যার, 9-10 ত্রিকোণমিতি, 9, টেনে আছে না। না আমি একটু বলে দিই, কেউ অনেকে আমাকে কোশ্চিন করে যে স্যার আমি যদি 11-12 কোনো পোর্শন যদি 9-10 ডেমোতে দিই তাহলে কি হবে। এবার দেখো আমি একটা পরিষ্কার কথা বলে দিই, অন্য সাবজেক্ট আমি জানি না, অঙ্কে বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেই সমস্ত এক্সপার্টরা বসেছেন ইন্টারভিউ বোর্ডে, তারা কিন্তু স্কুল টিচার না, তারা হয় সবাই কলেজের লেকচারার বা ইউনিভার্সিটির প্রফেসর। এবার আমার মতে ইউনিভার্সিটি বা কলেজের লেকচারার বা প্রফেসররা তারা খুব নিচু লেভেলের, মানে 7, 8, 9, 10 অঙ্ক সম্পর্কে কি বলবো যে ওয়াকিবহল না। ওয়াকিবহল না মানে তারা একসময় সবকিছুই পড়েছে, আমরা সবকিছুই পড়েছি, কিন্তু যারা পড়ানোর সঙ্গে অভ্যস্ত, ধরো কেউ স্কুল টিচার যারা 7, 8, 9, 10 পড়ায়, তারা কি কোন চ্যাপ্টারে কোথায় কি আছে না আছে সবকিছু জানেন। কিন্তু যারা ইউনিভার্সিটির প্রফেসর বা কলেজের যারা লেকচারার, তারা কি করে, তারা যেহেতু কলেজ আর ইউনিভার্সিটি পড়ায় বলে তারা খুব নিচু ক্লাসের জিনিসপত্রের সঙ্গে এখন হ্যাবিচুয়েট না। এর মানে এটা না যে তারা জানবে না, তারা সবকিছু জানেন, কিন্তু কোথায় কোনটা আছে একদম এক্স্যাক্টলি 9-এ কি আছে 10-এ কি আছে ওটা অন্তত ওই নলেজটা তাদের মধ্যে থাকবে না। এবং সেখানে যদি তুমি 11-12 থেকে কোনো টপিক চুজ করো, ধরো 11-12 ক্ষেত্রে কোনো একটা টপিক চুজ করলে 9-10 ডেমো বলার সময়, তাহলে আমার মনে হয় না যে তারা খুব একটা মানে সেটাকে আটকে দেবে বা বলবে যে না তুমি 9-10 থেকেই স্ট্রিক্টলি বলো, ওরকম করবে না। তার ফলে অনেকেই আমাকে বলছো স্যার আমি যদি ডেমোটা 11-12 পোর্শন থেকে যদি বলি 9-10 ক্ষেত্রে, তাহলে কি আমার কোনো মানে ইয়ে হবে বা ভুল হবে বা কিছু কি স্যার আটকে দেবে। আমার সেটা মনে হয় না। তবে আবার যদি এরকম হয় যে কোনো স্যার বা কোনো ম্যাডাম হয়তো এরকম জানলো যে না 9-10 এটা আছে 11-12 নেই, সে হয়তো বা উনি হয়তো আটকে দিলেন যে না এটা তো 11-12 আছে, তুমি স্ট্রিক্টলি 9-10 টপিক থেকে বলো, তখন তোমার একটা বিপদ হয়ে যেতে পারে হঠাৎ করে তোমার ডেমোটা আটকে দিলে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে হঠাৎ মানে 11-12 পোর্শনে যদি কেউ বলো কোনো একটা টপিক যদি চুজ করো, তাহলে তার অ্যাপ্লিকেশন বা সেটা যাতে 9-10 সঙ্গে রিলেটেড হয় এরকম কোনো টপিক চুজ করো। আর যদি সেটা 9-10 সঙ্গে ডিরেক্টলি রিলেটেড না হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করাই বেটার। 11-12 টপিক হঠাৎ করে চুজ করতে যেও না, যেহেতু তুমি 9-10 পরীক্ষার জন্য বা 9-10 টিচারের জন্য তুমি পরীক্ষায় ডেমো দিচ্ছ, আননেসেসারি তোমার হায়ার স্টাডি বা হায়ার ক্লাসের জিনিসপত্র বলার দরকার নেই। হ্যাঁ, এবার তোমাকে যদি নিয়ে যায় সেই জায়গাতে যে 11-12 বা গ্র্যাজুয়েশনে নিয়ে গেল সেখান থেকে তোমার টপিক থেকে কোশ্চিন করতে করতে, সেটা আলাদা ব্যাপার। এবার যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে কোশ্চিন করলে, যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি যদি ডেমো দিই তাহলে আমাকে কি থেকে কোশ্চিন করতে পারি। এর আগের দিনও বলেছি যে এরকম কোনো ডোমেন নেই। ত্রিকোণমিতি মানে ট্যান সাইন কস এগুলোর সঙ্গে, জিওমেট্রি রিলেটেড এগুলোর সঙ্গে সবকিছু রিলেটেড। যে কোনো জিনিস ধরো তুমি আজকে কমপ্লেক্স অ্যালজেব্রা করলে, দেখবে কমপ্লেক্স অ্যালজেব্রা ডি মব্রেস থিওরেম যদি করো, সেই ডি মব্রেস থিওরেমে দেখবে যে ওরকম ভাবে থাকে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু cos m থিটা প্লাস আই সাইন m থিটা, যদি এমটা একটা হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার বা জিরো হয়, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য রুটস হয়। তো তার ফলে তুমি যদি বলো স্যার আমাকে তো কমপ্লেক্স থেকে ধরলো, আমি তো ত্রিকোণমিতি থেকে ডেমো দিয়েছি, আমার কথাটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তুমি যখনই ত্রিকোণমিতি থেকে ডেমো দিবে, ত্রিকোণমিতির রেঞ্জটা প্রচুর বড়, যে কোনো জায়গায় ত্রিকোণমিতি ইউজ হতে পারে। তার ফলে তোমাকে আমি পার্টিকুলারলি বলতে পারবো না যে ত্রিকোণমিতি পড়ে গেলে তোমাকে ওই কোশ্চেনই জিজ্ঞেস করবে। হঠাৎ করে তোমাকে ডি মব্রেস থিওরেম জিজ্ঞেস করতে পারে, কমপ্লেক্স অ্যালজেব্রা। তুমি যদি বলো স্যার আমি ত্রিকোণমিতি থেকে ডেমো দিচ্ছি, আমাকে কেন কমপ্লেক্স জিজ্ঞেস করলেন, কারণ ওই কমপ্লেক্সের যে ডি মব্রেস থিওরেম আছে তার মধ্যে কিন্তু দেখো ত্রিকোণমিতি পোর্শন আছে। কথা বোঝা গেছে? তো স্যার। এই জায়গা হচ্ছে মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না, আমি তো তোমাকে জাস্ট কমপ্লেক্স বললাম। এরকম দেখবে আর তুমি থিওরি অফ ইকুয়েশনে চলে আসো, থিওরি অফ হুম, ইকুয়েশনের ক্ষেত্রে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, এই যে বাইনোমিয়াল ইকুয়েশনের রুট বের করো, দেখবে তোমরা যখন রুট বের করবে তখন রুটের ফর্মুলা আছে কস 2k পাই প্লাস থিটা, যদি 1 হয় ইউনিটির ক্ষেত্রে, আর যদি আর হয় তাহলে তো আর এন এর রুট অফ আর, সেখানে দেখবে কস 2k পাই প্লাস থিটা বাই এন প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা বাই এন, যেখানে কে এর মান 0 থেকে n-1। তার মানে রুট বের করার ক্ষেত্রে থেকে কস সাইন ইউজ হচ্ছে। তারপরে সেখান থেকেও তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আমার কথাটা রিয়েল অ্যানালিসিস হতে যে পারে। কোন জায়গা, তাহলে তুমি এবার বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে হতে পারে, তাহলে যে কোন জায়গা। তাহলে স্যার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এমন কোন টপিক যেমন ধরুন পলিনোমিয়াল ডাইরেক্ট আর হুম, কি আমাদের এতে আছে, বা হুম, ধরুন কোনো জিওমেট্রি ডাইরেক্ট আছে, হুম। তাহলে এই ধরনের টপিক চুজ করা কি বেশি সিকিউর হবে, মানে এটা জানতে চাইছি। অ্যাকচুয়ালি 9-10 তুমি কোন টপিক চুজ করবে, যে কোনো টপিক থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। মানে তুমি যদি ভাবো যে না স্যার আমি শুধু, ধরো তুমি কেউ বললে স্যার আমি শুধু হাইট অ্যান্ড ডিস্টেন্স বলবো, হাইট আর ডিস্টেন্স, আবার হাইট নিয়ে অনেক কিছু হয়। এর আগের দিনই বললাম আমি যে একটা জায়গায় আমি দেখলাম যে একজন ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমার স্টুডেন্ট না, অন্য একটা জায়গায় দেখলাম আমার স্টুডেন্ট আবার বলেছে স্যার আমাদের ডেমো কিন্তু কাউকে বলবেন না, একদম লকারে রেখে দিয়েছি, তাদেরটা আমার খালি মাথায় আছে, একদম চাবি মেরে দিয়েছে, কাউকে কিছু বলা যাবে না বলে দিয়েছে। তো যাই হোক সেটা বলছি না, যেমন অনেকজন যেমন ধরো ত্রিকোণমিতি, কেউ হয়তো হাইট আর ডিস্টেন্স বা ডিস্টেন্স পড়াচ্ছেন, হাইটই সবসময় থাকবে সেটা না,
তো ধরো এরকম ভাবে অনেকে শুরু করে। আমি এর আগের দিনও, আমি প্রতিদিন কিন্তু একটা কথা তোমাদেরকে বলছি যে যখনই কোনো জিনিস শুরু করবে, মানে বেশিরভাগ যে সমস্ত ইন্ট্রোডাকশন গুলো আমি পাচ্ছি, ডেমোগুলো যেগুলো পাচ্ছি, সেই ডেমোগুলো কি করছে, ধরো কেউ ত্রিকোণমিতির একটা ডেমো দিবে বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কেউ একটা ডেমো দিচ্ছে, কোনো একটা স্টুডেন্ট। তো আমাকে যারা পাঠাচ্ছে অনেকেই, তার মধ্যে 50% বা 60% স্টুডেন্টদের দেখছি যে শুরু করছে এইভাবে যে আমি আজকে তোমাদের একটা টপিক পড়াবো, সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো তোমরা বাচ্চারা, হাইট মানে হচ্ছে সে উচ্চতা, সেই উচ্চতা কি মাপতে পারবে? সেই উচ্চতা মাপার জন্য কি করতে হয়, আমাদের একটা পোর্শন আছে, কি করে মাপতে হয়, এই হচ্ছে প্রসিডিওর। সেই প্রসিডিওরটা আমি একটু আলোচনা করছি আজকে। এইভাবে শুরু করছে। তো এইভাবে যখন শুরু করছে কেউ, এবার দেখো সবার তো বলার স্টাইল সব ইন্টারেস্টিং না। অনেকে আছে খুব গম্ভীরভাবে বলছে, অনেকে আছে যে বা একটু থেমে থেমে বলছে। তো বিভিন্ন রকম ভাবে বলার জন্য সেই ব্যাপারটা অনেক সময় খুব ইন্টারেস্টিং হয় বলার কায়দা অনুসারে, আবার অনেক সময় শুনতে ভালো লাগে না। হয়তো জিনিসটা ইন্টারেস্টিং, কিন্তু তার বলার ধরনটা ইন্টারেস্টিং না। মানে ধরো একই বক্তব্য দুজনে বলছে, কিন্তু দেখবে অনেকে খুব বোরিং ভাবে বলে, অনেকে আবার খুব ইন্টারেস্টিং ভাবে বলে। যেমন দেখবে যে কোনো নেতা নেত্রী যখন ভাষণ দেয়, যেহেতু ভোটের আগে বলে এখন বলছি, তো অনেকের ভাষণ দেখবে শুনতে ভালো লাগে, মানে একটা স্টাইল আছে ভাষণ দেওয়ার, চিৎকার করে হোক বা কি করে একটা হোক, ওরকম ভালো লাগে, মানে না এ কি বলছে একটু শুনি। আবার কিছু জন আছে খুব বোরিং কথাবার্তা, মানে ওই একই টপিকেই কথা বলছে কিন্তু খুব বোরিং ভাবে বলছে। তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তুমি কিভাবে ব্যাপারটাকে এক্সপ্রেস করছো বা কিভাবে ব্যাপারটাকে ব্যক্ত করছো। তো ধরো কেউ একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপর ডেমো দিচ্ছে, তো তাকে আমি সবসময় বলবো আমার মতো করেই বলতে হবে সেরকম না, তুমি তোমার ইউনিকনেস বা তোমার ছোঁয়াটা অবশ্যই লাগবে, বলার একটা কায়দা প্রত্যেকের আলাদা আলাদা রকম আছে। কিন্তু ধরো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ধরো কেউ যদি এরকম ভাবে শুরু করো যে আচ্ছা, ধরো তোমরা জিওগ্রাফি তো পড়ো, সেই জিওগ্রাফিতে ধরো বিভিন্ন নদী নালা আছে, পাহাড় পর্বত আছে। তো ধরো এই যে নদী নালা, সেই নদীর ক্ষেত্রে যখন আমরা কোনো একটা নদীর দৈর্ঘ্য মাপি বা নদীর প্রস্থ মাপি, মাপি কিনা দেখবে জিওগ্রাফির বইতে বিভিন্ন নদীর দেখবে যে গঙ্গা নদী বা ব্রহ্মপুত্র নদী বা ভাগীরথী নদী, তার দৈর্ঘ্য এত, তার প্রস্থ এত। তো এই যে দৈর্ঘ্য যে মাপা হয় বা প্রস্থ যে মাপা হয়, সেটা কি নদীতে ফিতে দিয়ে আমরা মাপি? যে না আমি একটা ফিতে নিলাম, যেরকম ভাবে আমরা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপি, সেই ফিতে দিয়ে কি আমরা ফিট ফিট আকারে বা মিটার মিটার আকারে মাপি? এত বড় নদী নালা তো আমরা এরকম ভাবে মাপতে পারি না। তাহলে এটা কি কোনো মাপার উপায় আছে? বা কিভাবে যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে তারা কিভাবে বইতে এটা লিখে দেয় যে হ্যাঁ এই এর উচ্চতা এত, বা কোনো একটা পাহাড়ের উচ্চতা কত, বা কোনো একটা পর্বতমালার উচ্চতা কত, বা একটা মালভূমির উচ্চতা কত, বা একটা নদীর দৈর্ঘ্য কত, তাহলে সেটা কি করে বলছে? তো এই যে বিষয়টা, সেটা জানতে গেলে আমাদের অবশ্যই ম্যাথমেটিক্সের একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই টপিকটা যদি আমরা শিখে নিই, তাহলে দেখবে আমরা সহজেই বুঝতে পারবো যে কি করে এত বড় বড় প্রাকৃতিক যে সমস্ত নদী নালা পর্বত মালভূমি আছে, তাদের দৈর্ঘ্য বা উচ্চতা বা প্রস্থ তারা ইজিলি মেপে নিতে পারছে। তো টপিকটা আমি আলোচনা করছি, টপিকটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, এবং ম্যাথমেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইন্ট্রোডাকশনটা মাস্ট। স্যার যে একটা কোনো, কথা। আমাকে বলতে দাও, আগে আমাকে বলতে দাও। যে কোনো জায়গায় যখনই তুমি বলবে, আমি শুধু হাইট অ্যান্ড ডিস্টেন্স বলছি না, যেটাতে যাবে তোমার যেটাই টপিক হোক, তোমার যেটা টপিক হোক, তুমি ধরো সার্কেল নিয়ে পড়াশোনা করছো, বা তুমি সার্কেল নিয়ে তুমি বলবে, বা স্ফিয়ার নিয়ে বলবে, গোলক নিয়ে বলবে, অনেকেই বলছো দেখছি, অনেকে পলিনোমিয়াল নিয়ে বলছো, অনেকে রুট বা বীজ নিয়ে বলছো, যে যেটা নিয়ে বলো, আমার বক্তব্য হচ্ছে এমন একটা ইন্ট্রোডাকশন দিতে হবে যে ইন্ট্রোডাকশনে দেখো, আমি যদি এক্সপার্ট হই বা তোমরাও যদি এক্সপার্ট হও, তুমি এক্সপার্ট ওয়াইজ ভেবে দেখো, সারা দিন 50 থেকে 70 জন তোমার সামনে ডেমো দিচ্ছে, একই জিনিস অনেক সময় রিপিট হচ্ছে, বা হয়তো 4টা 5টা টপিকের উপর সকাল থেকে তুমি 9টা থেকে বসে আছো, কোনো কাজ নেই, আর কিছু জন লোক 70 80 জন বা 100 জন তোমাকে ডেমো দিচ্ছে 4 মিনিট 5 মিনিট করে। একটা সময় তোমার প্রথম প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনতে ভাল লাগবে যে কে কি বলছে, তারপরে মনে হয় খুব বোরিং লাগছে সেই একই জিনিস। তো যখনই বোরিং লাগবে তখনই এক্সপার্টরা আর শোনে না। জানি না তোমরা কতজন কত ইন্টারভিউতে মানে দিয়েছো বা ইন্টারভিউ দেখেছো বা ইন্টারভিউতে প্রেজেন্ট থেকেছো, দেখবে আমি যেটা বলছি অনেকের ক্ষেত্রে এটা ফলে, যে ইন্টারভিউতে যখন তুমি কোনো জায়গায় ডেমো দেবে, অনেক স্যার ম্যাডামরা নিজেদের মধ্যে গল্প করে, মানে ও এটা গল্প করছে বা ও ওটা করছে এরকম করে, হয়তো মোবাইল দেখে না, ফোন দেখে না, কিন্তু তারা গল্প করে। তার ফলে তুমি যে ডেমোটা দিচ্ছ সেটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই, এবং তোমাকে একটা গড় নাম্বার দিয়ে দিচ্ছে। ইন্টারেস্ট তখনই পাবে যখন তুমি একটা স্ট্রং তাকে স্টেটমেন্ট দেবে যে না আমি শুরু করছি, এই যে স্যার শুনুন আমার একটা ইন্ট্রোডাকশন, যে কোনো টপিকের তার ভেতরের পোর্শন তো পরে দেখা যায়। এই যে ধরো আমাদের বিভিন্ন রকমের ইউটিউবের ভিডিও আছে, দেখবে এখন দেখবে বিভিন্নভাবে পডকাস্টিং যারা করে, জানি না তোমরা দেখো কিনা, সেই পডকাস্টিং এ দেখবে গোটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যত ঘন্টারই ভিডিও, সেই ভিডিওর কি কি আছে সেগুলো দেখবে একটা 15-20 সেকেন্ডের মধ্যে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেয় বিভিন্ন চ্যানেলে, দেখবে খুব ইন্টারেস্টিং করে।
ব্যাপারটাকে, যে হ্যাঁ আজকে স্যার। এই জিনিস আছে, বা আজকে এটা নিয়ে আলোচনা করবো। কেউ হয়তো খেলোয়াড়দের সঙ্গে কোনো পডকাস্ট করছে, কেউ হয়তো কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পডকাস্ট করছে, কেউ হয়তো কোনো ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সঙ্গে পডকাস্ট করছে, যেটারই করুক, দেখবে সেখানকার খুব কন্ট্রোভার্সিয়াল কথা হোক বা খুব ইন্টারেস্টিং কথাগুলো হোক, সেগুলো দেখবে প্রথম 1 মিনিট একটু ঝালিয়ে নেয়, তারপরে তুমি দেখতে শুরু করো, বাবা এই টপিকটার উপর আজকে আলোচনা আছে, তাহলে দেখি। আর না হলে তুমি দেখবে তোমার ইন্টারেস্ট পাবে না, না হলে তুমি ও 1 ঘন্টার ভিডিও কে দেখবে, থাক একটু কেটে 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 দেখে না, তার পছন্দ হলো না। কিন্তু প্রথমেই দেখবে যে 4-5টা জিনিস এখানে ইন্টারেস্টিং আছে, বা তোমার যেটা কৌতূহল বাড়িয়ে দিবে, তখন তুমি ওই ভিডিওটা দেখবে। তো আমাদেরও কি করতে হবে, ইন্ট্রোডাকশন জিনিসটা এরকম, তুমি তো আর বলতে পারবে না যে আমি এই নিয়ে বলবো। তোমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে এটাই যে তুমি যে টপিকটাতে যাবে, সেই টপিকটাতে যাওয়ার আগে সেই টপিকটা রিলেটেড কিছু জিনিসপত্র ইন্টারেস্টিং তোমাকে বলতে হবে, বা একটা বোল্ড স্টেটমেন্ট দিতে হবে যে না আমি এটা শুরু করতে আছি এবং আপনাকে এটা শুনতে হবে, কারণ আমার টপিকটা দেখুন, সবাই এটা বলেছে কিন্তু আমার বলার মধ্যে একটা ইউনিকনেস আছে। টপিক ইউনিক হতে পারে না, 9-10-এর ক্ষেত্রে 20টা বা 25টা টপিক আছে, 3,000-4,000 ছেলে মেয়ে ওই 20-25টাই টপিক চুজ করবে। তার ফলে তুমি যদি বলো স্যার আমাকে একটা ইউনিক টপিক চুজ করে দিন, আমি কেন, কেউ পারবে না। টপিক ইউনিক হয় না, একই জিনিস। এবং বড় বড় ম্যাথমেটিক্সের লোকজন ওখানে বসে আছে, এক্সপার্ট, তারা এত এত পড়াশোনা করেছে, তার ফলে তাদের ক্ষেত্রে কি কোনো ইউনিক জিনিস কি হবে, খুব রেয়ার ওটা। কিন্তু তুমি একটা কমন জিনিসকে ইউনিক ভাবে বলতে শেখো। একটা কমন জিনিস, যেই জিনিসটা খুব কমন, যেটা সবাই জানবে, কিন্তু তুমি যেটা বলছো সেটা অন্য কেউ ওরকম ভাবে বলছে না, তখনই তো বিষয়টা ভালো লাগবে তাদের, যে না এই ছেলেটা বা মেয়েটা এই টপিকটা সবাই কিন্তু বললো, কিন্তু এর বলার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আছে বা অন্যরকম একটা স্টাইল আছে। তো তখনই তোমাকে একটা বেশি নম্বর দেবে, ডেমোতে বলছি শুধু। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে করতে হবে। এটা যদি না করতে পারো, আমি বারবার করে বলছি, এটা খোঁজো। এবার তুমি যদি বলো, স্যার আপনি বলে দিন, সবকিছু তো আমার পক্ষে সম্ভব না, কারণ এত স্টুডেন্টকে আমি বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি, তাহলে আমাকে সবকিছু ছেড়ে দিয়ে এগুলোই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি নিজে ডেমো দিতাম, অবশ্যই আমি আমারটা চুজ করতাম যে আমি কিভাবে দেবো। তো আমি মাঝে মধ্যেই দেখো তোমাদেরকে কিন্তু বলছি যে এটার উপর এটা দাও, যেমন আজকে একটা জিনিস বললাম, বা হয়তো কেউ গোলক বা স্ফিয়ার নিয়ে পড়াচ্ছ, তো গোলক বা স্পিয়ারের সঙ্গে দেখবো অনেক কিছু রিজেম্বল আছে। আমাদের পৃথিবী, হয়তো পৃথিবী একটু চ্যাপ্টা উপবৃত্তাকার হতে পারে, কিন্তু অনেক কিছু আছে যেটা গোলকের সঙ্গে, ফুটবল থেকে শুরু করে। তো একটা ফুটবল দিয়ে উদাহরণ দাও, একটা অন্য কিছু দিয়ে উদাহরণ দাও, যেটা নিয়ে তুমি উদাহরণ দিবে সেটা যাতে তোমার টপিকের সঙ্গে রিলেটেড হয়। এবং শুরুতেই মানে একদম কি হয় বলতো, একটা টপিকটা দেখবে এখন যে কোনো দেখবে যে যারা বিয়ে টিয়ে বা ওয়েডিং সিজনে দেখবে যে বিভিন্ন রকমের ভিডিও করা হয়, এখন ফটোগ্রাফাররা করে, দেখেছো? কোনো ভিডিওতে এখন দেখবে খুব নিত্য নতুন যে ভিডিওগুলো, বা ধরো জন্মদিন বা অন্নপ্রাশন বা যাই হোক গায়ে হলুদ, যে কোনো বিয়েতে যখন ভিডিও করে যারা ফটোগ্রাফার, তারা যখন একটা 2-3 মিনিটের তোমাকে একটা ভিডিও দেয়, দেখবে ওটাকে অনেক সময় বলে যে একটা ট্রেলার টাইপের দেয় 1 মিনিটে, আর তারপর বলে একটা ছোট্ট 3 মিনিটের, তারপর হয়তো 30-40 মিনিট বা 1 ঘন্টার অনেক ধরনের ভিডিও দেয়। তো দেখবে ওই যে 3-4 মিনিট বা 1 মিনিটে যে রিল দেয় বা যে ভিডিওগুলো দেয়, সেখানে দেখবে শুরুতেই তুমি চলে আসছো না, যে এখন তুমি চলে আসছো, দেখবে একটা ইন্ট্রোডাকশন থাকে সবকিছুরই, যে কার সাথে কার বিয়ে, বা হয়তো প্রথমে একটা এমন কিছু দিল যেটাতে তোমার ভালো লাগবে, দেখার আগ্রহটা বাড়বে। তো সব সময় ইভেন মানে আমরা যখন ধরো কোনো পেপার করি বা কোনো রিসার্চ আর্টিকেল করি, এই দেখ তখন দেখবে যে এইভাবে পাকা একদম। সব কিছুতে সবসময় একটা ইন্ট্রোডাকশন মাস্ট, যে তুমি যেই টপিকটাতে ঢুকছো তার আগে সেটার প্রতি আমার একটা কৌতূহল বাড়াতে হবে। এই কৌতূহলটা তুমি যতটা বাড়াতে পারবে, তত তোমার বেশি নাম্বার থাকবে, তত তুমি তোমার ডেমোটা তারা পছন্দ করবে। আর যদি বলো যে না স্যার আমি পারবো না, বা তাহলে তুমি ডিরেক্ট টপিকে চলে যাবে। যেমন অনেকে আছে যে ডিরেক্ট টপিকে, রিয়াল নাম্বার সিস্টেম, রিয়াল নাম্বার সিস্টেমে আমরা আলোচনা করছি। রিয়াল নাম্বার দু ধরনের হয়, মূলদ অমূলদ। মূলদ কাকে বলে, যাদেরকে এইভাবে লেখা হয়, অমূলদ। তাহলে হয়ে গেল, তার মানে নতুনত্ব কিছু নেই, তোমার নর্মাল ব্যাপার, তোমার গড় নাম্বার অ্যাভারেজ নাম্বার দিয়ে দিবে বলার কায়দা দেখে। আর তুমি যদি বলো নতুনত্ব ভাবে শুরু করব, তাহলে আমার মনে হয় যে তুমি বেটার নাম্বার পাবে। এটা আমার মতামত, এবং আমি জানি না আমার মতামত ঠিক কি ভুল, তোমরা আশা করি বুঝতে পারছো আমি যেটা বলছি। আশা করছি এটা খুব একটা খারাপ কিছু হবে না এবং বেটার হবে। তার ফলে এইভাবে শুরু করো। এবার কিছু জন কোশ্চিন করছে, স্যার আমি কোন কিভাবে বলবো, কোনের সঙ্গে রিজেম্বল কি কি আছে পৃথিবীতে দেখো, বা সোজা কথা ইউটিউবে ধরো আমি তোমাদের ধরো আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমি কোন নিয়ে দেখাচ্ছি। মানে আমি এই জিনিসগুলো অনেকদিন ধরে বলছি, কিছুজন করছো কিন্তু কিছুজন বুঝতে পারছো না। এবং তুমি যদি বলো যে সবই সুদীপ স্যার করে দেবে, তাহলে চাকরিটাও আমি নিয়ে নেবো তোমার, বা আমি করবো তোমার হয়ে, কারণ সব কিছু তো আমার পক্ষে সম্ভব না। সেই জন্য আচ্ছা, আমার কি ল্যাপটপটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো আমি ইউটিউবে একটা সার্চ মারছি, ঠিক আছে, ধরো আমি সার্চ মারছি ইউটিউবে, সেটা হচ্ছে ধরো কোন রিলেটেড, আমি একটা সার্চ মারছি, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সার্চ মারি। কোন রিলেটেড ইন্টারেস্টিং, ঠিক আছে, আমি জানি না কতটা আসবে, খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজতে হবে কিন্তু, ঠিক আছে। কোন রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস বা কোশ্চিন, হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্ট,
দেখো কোন রিলেটেড এগুলো বিভিন্ন আসছে, ঠিক আছে? এই যে ধরো আর দ্য ভলিউমে যে প্রথমে একটা আছে যে এটা খুব সম্ভবত আইসক্রিম টাইসক্রিম নিয়ে কিছু একটা আলোচনা হয়েছে, ঠিক আছে? বাইজুর একটা ক্লাস আছে, সেখানে একটা আইসক্রিম নিয়ে আলোচনা হয়েছে। তারপরে ধরো এই যে এখানে মনে হয় এই স্যারটা হচ্ছে গগন প্রতাপ স্যার, এনার কিছু একটা এই যে বার্থডে টুপি নিয়ে একটা আলোচনা হয়েছে। তারপরে ধরো ইনি হচ্ছেন কিছু একটা কোন নিয়ে কিছু একটা জলের নিয়ে আলোচনা করেছেন। ইনি দেখুন এরিয়া অফ কোন নিয়ে কিছু একটা আলোচনা করেছেন, সার্ভ কার্পেস এরিয়া অফ কোন, ঠিক আছে? তো এই যে দেখো বিভিন্ন শর্ট আছে, এবার এতগুলো জিনিস তুমি দেখো, দেখতে দেখতে দেখো তোমার একটা কোনো ইন্ট্রোডাকশন ভালো লেগে গেছে তাদের, মানে কোনো না কোনো স্যারের কোনো না কোনো কথা তোমার ভালো লাগবে। তোমার যেটাই ভালো লাগবে সেটাকে তুমি নিয়ে নাও না। আমার কথাটা বুঝতে পেরেছো? বিভিন্ন ধরনের টপিক রিলেটেড দেখো, দিস ইজ এ কোন, এই যে বিভিন্ন ভিডিও আছে, এবং বেশি না 2-2.5 মিনিটের ভিডিও আছে, সেটা কার্টুন নেটওয়ার্ক রিলেটেড হতে পারে, সেটা মাথার টুপি হতে পারে, সেটা তোমার আইসক্রিম হতে পারে। তুমি দেখো একটা জিনিস যেটা তোমার মানে যেটা তুমি দিয়ে শুরু করবে, তারপর দেখো অঙ্ক তো তুমি অবশ্যই আসবে অঙ্কতে, কিন্তু একটা শুরুর মধ্যে একটা ব্যাপার থাকে না, যেটা শুরুর মতো শুরু হলো। তো এই জিনিসটা দেখো যে অনেক ভিডিও এখানে ছোট ছোট আছে। তুমি যদি মনে করো না কোন রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টস না বলে আরো অনেক কিছু অন্যান্য সার্চ মারা যায়, ঠিক আছে? হাউ টু স্টার্ট এরকমও করা যায়, যে হাউ টু স্টার্ট এ ডেমো অন কোন জিওমেট্রি বলে মেরে দাও, কারণ কোন অনেক কিছু থাকতে পারে, জিওমেট্রি। সেখানে দেখো বিভিন্ন ধরনের ডেমো রিলেটেড বিভিন্ন, এই যে দেখো বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ধরনের আছে। এবার তুমি তো এগুলো দেখাতে পারবে না অ্যানিমেশনে, কিন্তু তুমি একটা সুন্দরভাবে ছবি এঁকে শুরু করলে যে আচ্ছা দেখো তো এইভাবে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা কিসের উপর, তারপরে ঢুকে যাবো কোণে। এবার দেখো এখানে কনিক সেকশন আছে, সেখানে কনিক সেকশন থেকেও তোমাকে কোশ্চিন করতে পারে, সিবিএসসি গ্রেড 11 ম্যাথমেটিক্সের কোন, সলিড রেভলিউশন অফ কোন, বিভিন্ন জিনিসপত্র শুরু করার আগে দেখবে কোনো না কোনো একটা তারা ইন্ট্রোডাকশন দেয়। এই যে সারফেস এরিয়া অফ এ কোন, একটা কোনকে দেখো সুন্দরভাবে তাকে এরিয়াতে কনভার্ট করে দিচ্ছে, কি করছে না করছে, এটা কেন হচ্ছে, ওয়াই, এরকম দেখো 7 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের কত সুন্দর সুন্দর ভিডিও আছে, এগুলো দেখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? সার্চিং ইজ মাস্ট। যদি তুমি সার্চিং না করো তাহলে কিন্তু হবে না। আর যদি বলো না স্যার আমি পারবো না সার্চিং করতে, তাহলে তুমি যে কোনো একটা টপিক নিয়ে যেরকম ভাবে বলার সেরকম বলে দাও, তাতে আমার কিছু বলার নেই। তাতে কিন্তু একটা অ্যাভারেজ নাম্বার পেয়ে যাবে, এবং ভালো নাম্বারও পেতে পারো তো যদি তোমার বলা ভালো হয়। কিন্তু যদি তুমি এইভাবে শুরু করো আমার মতে, কারণ আমি সবসময় ছাত্রছাত্রীদের চেষ্টা করবো যে তুমি যাতে ইন্টারভিউতে বসছো চাকরিটা পাকা করো। চাকরিটা পাকা করতে গেলে কিন্তু তোমার মানে এই জিনিসগুলো দরকার। কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন থাকলে বলো, নাহলে শুরু স্যার করো। ওখানে একটা স্যার, কোশ্চেন আমার স্যার একটাই বক্তব্য স্যার। হুম স্যার বলছি আপনি যেভাবে বলতে বললেন ইন্ট্রোডাকশনটা সব ঠিকই আছে স্যার। হুম। বলছি ওইটা বলতে আপনার বলাটা আমি লক্ষ্য করলাম প্রায় 1.5 মিনিট ওটাই বলেছেন, মানে আরে আমি তো এখন ওটাই বোঝাচ্ছি, আমি না তো না এখন সেটা না, বোঝাচ্ছি আমরাও যদি তোমাদেরকে। ওইভাবে বলি মানে টপিকসেই, মানে টপিকসের কিছু না পড়া না থাকে, না না আমি না ওটাই বলতে না চাইছি না যে অতটা স্যার না, ওইটা ওটাকে তোমাকে মডিফাই করতে হবে, ওটাকে তোমাকে চেঞ্জ স্যার আমি আমারটা তো কি এখন বড় হয়ে বলছি গেছিল টাইম খুব? না দেখে। স্যার স্যার আমি আমারটা কি যে খুব বড় হয়ে কোশ্চেনটা গেছিল আমি যেটা পাঠিয়েছি? শোনো, ব্যাপারটা হচ্ছে টপিকসের যদি না মানে যদি ওইরকমই বললাম ইন্ট্রোডাকশনটা স্যার দিলাম, যদি এরকম হয় আর কি, 30 আমরাও সেকেন্ড বললাম 30 সেকেন্ড ইন্ট্রোডাকশন বলো, 30 সেকেন্ড আমার মতো 1.5-2 মিনিট বলতে হবে না। আমি তো এখন পড়াচ্ছি, আমার কোনো লিমিটেশন নেই, কিন্তু আমি বেশি বকছি। আমার বলার আচ্ছা এখন শেষ নেই, কারণ আমাকে এখন বেশি কথা বলতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য সবাইকে। কিন্তু তুমি যখনই শুরু করবে তুমি 30 সেকেন্ড। সেটাই স্যার, একটু ভালো করে গল্প বলতে গেলে অনেকটাই টাইম না মানে অত গল্প বলবে না, ও তাহলে তো তোমাকে বলবে গল্প বাদ দাও। তুমি গল্প কেন বলবে? ইন্ট্রোডাকশন মানে জানো কোনো, আমারটা ওই আমার কথা, ইন্ট্রোডাকশনটা আর কি ওইভাবে কোনো কোনো এক্সাম্পল জিনিস, দিয়ে আমার করে কথা শোনো, করার কোনো কথা। জিনিস যদি 100% হয় তার 10% থাকবে ইন্ট্রোডাকশন, এটা নিয়ম। কোনো জিনিস যদি 100% থাকে তার 10% থাকবে ইন্ট্রোডাকশন, 10% থাকবে কনক্লুশন, আর বাকি 80% থাকবে ভেতরের বডি, মানে তোমার মেন যে পোর্শন গুলো সেটা থাকবে 80%। তার মধ্যে চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, এইভাবে আমরা শিখে এসেছি। 10% মানে তোমার যদি স্যার ডেমো 5 মিনিট হয়, তাহলে 5 স্যার মিনিটের বলছি 10% মানে শেষ কনক্লুশন করে দেওয়ার দিতে। আগে যদি থামে যায় তখন? স্যার থামিয়ে দেবে, আমার সেটা তো ওই তোমার, কোশ্চেনটা স্যার আরে বাবা বলেন যেটা স্যার তোমার হাতে নেই সেটা তো কিছু করার নেই। যদি থামিয়ে দেয় তাহলে কি কিছু করার আছে? না স্যার আমি থামবো না, ওরকম বলার কিছু আছে? স্যার যদি বলছি যে থামিয়ে দেয় স্যার কেউ তাহলে, যদি বলে যে তুমি এখন কি করো স্যার, তাহলে সেটা ক্ষেত্রে যদি কেউ যদি লেবার টাইপে কাজ করে, সেটা কি ভালো কিছু বলতে হবে? এটা কি নেগেটিভ পয়েন্ট হবে? মানে যদি যদি জিজ্ঞেস করে তুমি এখন কোনো কি করো। নেগেটিভ না, কোনো নেগেটিভ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার স্যার ডেমো দেওয়ার আমার হ্যাঁ বলো। স্যার ডেমো দেওয়ার সময় কি এরকম বলা যাবে তোমরা কি বুঝতে পেরেছো এইসব কি অনেকে বলবো? বলে, অনেকে বলে, যাদের অভ্যেস হয়ে গেছে তারা বলে, বললে ক্ষতি নেই, তার স্যার জন্য মানে কি নাম্বার এভাবে দেয়। বলবো না, নর্মাল যেভাবে আমরা পড়াই সেভাবে দু বলবো রকম ভাবে তোমরা বলা কারণ যায়, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য। কর্তৃবাচ্য মানে হচ্ছে ডিরেক্ট, তোমরা কি বুঝতে পেরেছো, বা বা, তোমাদের কি সমস্যা হচ্ছে কিনা, বা অমুক ধরে নাম ডেকে যে বলো তো রাম কিরকম লাগছে তোমার এটা, বা তুমি কি এই অঙ্কটা করেছো, বা তোমাদের তো আগে ক্লাসে আমি এটা করিয়েছি আজকে এটা করবো, এইভাবে অনেকে ডেমো দিচ্ছে।
এর আগেও লক্ষ্য করেছো যারা ডেমো দিয়েছে আমার ক্লাসগুলো যদি প্রিভিয়াস করো অনেক রকম ভাবে। আবার অনেকে আছে ভাব পাচ্ছে, মানে ডিরেক্টলি সম্বোধন করে না। আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে এরকম ভাবে করে, বা এই জিনিসটা কি বোঝাতে পারলাম এইভাবে করে। আবার অনেকে আছে কিছুই বলছে না, শুধু টপিকটা বলে যাচ্ছে, ওরকম কোনো কথা বলছে না। তিন রকমই আছে, তিনটেই রকমই তিন রকম ভাবে, মানে তিনটেই ভালো লাগে, কোনো ব্যাপার নেই যে তুমি ডিরেক্ট কিছু না বললে হবে? কিছু না বললে কি কিছু না ব্যাড বলতে হবে। এফেক্ট হ্যাঁ হবে? তুমি স্ট্রিক্টলি তোমার ডেমো দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই, তাতে কোনো খারাপ জিনিস নেই তো। স্যার আমি বলছিলাম আর স্যার আমি ওটা ধরেন যেটা স্যার আচ্ছা ছন্দা বলে দিক, ছন্দা 1 মিনিট বলে দিক। হ্যাঁ স্যার বলছিলাম আমি ওই অধিবৃত্তের উপরে ডেমোটা রেডি করেছি, আর গোলক আর লাভ ক্ষতি এই তিনটা মানে আমি রেডি করেছি এখন পর্যন্ত। তো অধিবৃত্তটা কি করা ঠিক হবে? আবার একই কথা বললাম না, যে কোনো জিনিস যে কোনো কিছু একই কোশ্চিন করছো, এটা ঠিক হবে কিনা। আমি তো বললাম টপিক একই, যেটা ইচ্ছে ঠিক হবে। ঠিক ভুল কি করে বুঝবো? তোমার ডেমো দেখিনি, তুমি কি বলেছো জানি না, একটা টপিক কেন ঠিক হবে না? অধিবৃত্ত অবশ্যই ঠিক হবে। প্যারাবোলা কেন ঠিক হবে না? স্যার অনেক কিছু ঠিক হবে। আচ্ছা স্যার। 11-12 আছে বলে বোধহয় বলছে এটা। যে কোনো জিনিসই ঠিক, বলার কায়দা এবং কিভাবে বলছো তার উপর ভ্যারি করছে, ডিপেন্ড করছে। হ্যাঁ বলো। স্যার যেটা আমি বলছিলাম যে ধরুন পলিনোমিয়াল বা জিওমেট্রি যদি পড়ায় তাহলে ওইগুলো স্যার গ্র্যাজুয়েশনের ডাইরেক্ট টপিক আছে, ওখান থেকে ডাইরেক্ট মানে ওই সাবজেক্টে ঢুকে যেতে পারবে। কিন্তু ধরুন যদি কেউ পাটিগণিত বা এই ত্রিকোণমিতি এইসব পড়ায় তাহলে তো স্যার ডাইরেক্ট কিছু না, যেখানে সেখানে ঢুকতে পারে। তাহলে সেটা কি ইনডাইরেক্টলি স্যার ঢুকবে। রিস্ক হয়ে হ্যাঁ যাবে? সেটা কি স্যার একটু রিস্ক হতে পারে? মানে আমি পড়াতে ধরুন সবই মোটামুটি পারবো, কিন্তু এবার ওই রিস্কের ব্যাপারটা স্যার বুঝতে পারছি না স্যার, তুমি কি ওই করে জন্য জীবনে ফাইনাল। রিস্ক বুঝবে বলো তো? জীবনে কি করে বুঝবে রিস্ক? রিস্ক জীবনে বলা যায় যে মানুষের কত রিস্ক? কিছু বলা যায়? ধরো একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ, একটা উদাহরণ দিচ্ছি রিস্কের। ধরো একটা লোক এই কিছুদিন আগে বা 8-10 দিন আগে বা 20 দিন আগে ধরো শেয়ার মার্কেট আছে আমাদের, শেয়ার মার্কেটে টাকা লাগালো, ধরো 1 লাখ টাকা লাগালো। যে না আমি 1 লাখ টাকাটা আমার একটু বাড়বে, আমি এটা সেভিংসে না রেখে আমি এটা লাগাই, আমার বাড়বে, শেয়ার মার্কেটে নাকি তো টাকা বাড়ে। হঠাৎ স্যার করে আমি যুদ্ধ আছি। লেগে আমার কথা শোনো, হঠাৎ করে যুদ্ধ লেগে গেল ইরানের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে, আমেরিকার। তার 1 লাখ টাকা যদি সে 20 দিন আগে লাগায়, যুদ্ধ পরিস্থিতিতে যেভাবে মার্কেট খারাপ হচ্ছে, তাতে তার এখন 1 লাখ টাকাটা 10 দিনের মধ্যে 60 থেকে 65 হাজার টাকা হয়ে যাবে, 35 হাজার টাকা চলে গেল রিস্ক। আবার যদি সে যুদ্ধকালীন আজকে যদি সে টাকা লাগায় যে না আজকে আমি 50 হাজার টাকা লাগাবো, এখন যুদ্ধ যেহেতু আবার হঠাৎ করে পরের দিন বন্ধ হয়ে গেল, আবার মার্কেট উঠে গেল, সে 50 হাজারটা হয়তো 70 হাজার 75 হাজার তার 2-3 দিনে হয়ে যাবে। তারপরে লাইফে কোনটা রিস্ক কোনটা কি কি করে বুঝবে তুমি? রিস্ক মানে রিস্ক ফ্রি লাইফ তুমি যদি লিড করতে পারো তাহলে পারতে পারো, কিন্তু আমার মনে হয় না যে পৃথিবীতে কেউ কোনো রিস্ক ফ্রি লাইফ লিড করতে পারে, জীবনে কোনোদিন তুমি বুঝতে পারবে না। তারপরে কোন টপিক থেকে কি করতে পারে না করতে পারে খুব মুশকিল। যেখানে তোমার স্ট্রং বেস সেইটা তুমি করো, এবং তুমি যদি ভাবো যে আমাকে গ্র্যাজুয়েশন না পড়ে আমি চাকরি পেয়ে যাবো, তাহলে খুব অসম্ভব ব্যাপার। তুমি যাই টপিক চুজ করো তোমাকে না গ্র্যাজুয়েশন না স্যার, আমি সেটা বলছি না স্যার। আমি বলতে চাইছি যে জিওগ্রাফি যদি পড়ায় তাহলে জিওগ্রাফি একটা পার্টিকুলার একটা ডোমেন আছে, যে জিওগ্রাফি থেকেই আমাকে তোমাকে ধরলো না সেটা। ওখানে তোমাকে কে বলেছে জিওগ্রাফির ওখান থেকেই ধরবে? তোমাকে কেউ বলেছে যে ডেমো থেকেই ধরবে? কোথাও লেখা আছে ইন্টারভিউ বোর্ডে যে আমরা যে কোশ্চিন করবো সেটা ডেমো থেকেই হতে হবে? স্যার এটা হতে পারে যে পলিনোমিয়াল এ- পলিনোমিয়াল হয়তো সে পলিনোমিয়াল ডেমনস্ট্রেশন দিয়েছে, তাকে পলিনোমিয়াল অ্যালজেব্রা হতে পারে। হ্যাঁ উনি আমাকে বলতে কত চান জায়গায় ওরকম যে হয়েছে, পলিনোমিয়াল থাকলে আমাকে ধরো পলিনোমিয়াল কলেজ, আমি তো ধরো কলেজ সার্ভিস কমিশনের উনি বলতে লিনিয়ার তাহলে সুবিধা অ্যালজেব্রা নিয়ে হবে, বললাম, কিন্তু তা না হতেই পারে। আমি হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে স্যার ওই বললাম, আমাকে বললে যে তোমাকে আমি জিওমেট্রি থেকে কোশ্চিন করবো। আমি ধরো যে বললাম একটা জায়গায় আমি ডেমো বললাম ডিফারেন্সিয়েশন নিয়ে, আমাকে কোশ্চিন করলো নিউমেরিক্যাল নিয়ে, বলো তোমাকে নিউমেরিক্যাল থেকে ধরবো? আমরা হ্যাঁ। কত জায়গায় হয়েছে, তুমি প্রেডিক্টই করতে পারবে না। তোমাকে তুমি যদি ওরকম প্রেডিকশন নিয়ে চলো তাহলে তোমাকে জ্যোতিষী দেখাতে হবে যে স্যার আমি এই কোশ্চিনের উপর জ্যোতিষীকে বলবে যে আমি ডেমো দেবো, তাহলে আপনি বলে দিন কি কি। অসম্ভব। আমি বারবার করে বলছি, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু প্রেডিকশন করা যায় না। মানে স্যার অ্যাবস্ট্রাক্টটা যদি শেষ হয়ে যায় তাহলে জিওমেট্রি থেকে শুরু যে করবেন, কোনো কি জায়গা কি থেকে যে কোশ্চেন কোনো গুলো হতে স্যার পারে? এবার কোশ্চেন আনসার স্যার বলছি আলোচনা স্যার, করবো। স্যার বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সূচকে সিস্টেমের সাথে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কি রিলেশন দেখানো যেতে স্যার পারে? কথা কন্টিনিউ হয়ে যাবে, এবার একটু কোশ্চেন আলোচনা করবো। দাঁড়াও নীলুফা, একটু দাঁড়াও, তোমার পছন্দ পছন্দ একটু স্যার পরে, সবারটা যেটা বলছে সবাইকে স্যার সুযোগ দিতে হবে। হ্যালো দাঁড়াও, স্যার আগের থেকে সব আমি হ্যাঁ একটা কথা বলবো। বলো। বলছি সূচকটা আমি ভাবছি দিব, সূচকটা দেওয়াকে কি করবো? ওখান থেকে তো সব পার্টেই ঢোকা যায়, আপনার কমপ্লেক্স ম্যাট্রিক্স সব দিকেই সূচকে যাওয়া যায়। একদম, পাওয়ার মানে যে কোনো জায়গায় পাওয়ার আছে। অঙ্কের মূলটা হ্যাঁ, হচ্ছে, তাও ওই স্যার অঙ্কের টপিকটা কি বলছি আমি চয়েস করতে পারি? অঙ্কের মূল বিষয় হচ্ছে পাওয়ার। পাওয়ারে যে কোনো জায়গা থেকে ঢুকতে পারে। তো সূচক, আমি তো বারবার করে বলছি তোমাদের যে কোথা থেকে ডেমো বলবে তার কোনো সেফেস্ট জায়গা নেই।
তার কোনো রকম সেফেস্ট জায়গা নেই। তুমি প্রেডিক্ট করতে পারবে না যে কোথা থেকে ডেমো দিলে আমাকে সব থেকে সহজ কোশ্চিন বলতে পারি। এটা যদি মানুষ প্রেডিক্ট করতে পারতো তাহলে তো হয়েই যেত। এর কোনো রকম সেফেস্ট জায়গা নেই। আমি বারবার করে বলছি যে তুমি স্যার আমি পাটিগণিত থেকে ডেমো দিচ্ছি প্রফিট লস, তাহলে কি আমাকে প্রফিট লস থেকে কি কি জায়গায় কোশ্চিন করতে হবে? প্রফিট লস থেকে ডিনামিক্সে চলে যেতে পারে, নিউমেরিক্যালে চলে যেতে পারে, স্ট্যাটিস্টিক্সে চলে যেতে পারে, ইভেন বলতে পারে তুমি এমএসসিতে স্পেশাল পেপার কি পড়েছো সেখান থেকে কোশ্চিন করতে পারে। 11-12 ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করে দেখো এরকম করেছে, যারা এখানে 11-12 আছে তারা বুঝতে পারছে আমার কথাটা যে আমি কি বলতে চাইছি। বাকিরা তোমরা যারা 9-10 ইন্টারভিউ দেবে বা প্রথম হয়তো ইন্টারভিউ ফেস করছো তারা হয়তো ওই জিনিসটাতেই একটা মানে বসে আছে যে স্যার আমি ডেমো যেটা দেবো সেখান থেকে কি আমাকে কোশ্চিন করবে। একটা কোশ্চিনও ডেমো থেকে নাও করতে পারে। এরকম হতে পারে তুমি যেটা ডেমো দিলে সেখান থেকে কোনো কোশ্চিনই করো, ডেমো শেষ তুমি হয়তো এক্সপেক্ট করছো যে আমি পলিনোমিয়ালের উপর ডেমো দিয়েছি আমাকে পলিনোমিয়াল থেকে ধরবে, তোমাকে হঠাৎ করে নিউমেরিক্যাল পড়ছো, নিউমেরিক্যালের ক্ষেত্রে রুট বের করো। 11-12 যে বললো আর ডেমো থেকে আমাকেই কোশ্চেন করেছিল করেছিল। কেন্দ্রীয় বিদ্যালয়ের ইন্টারভিউয়ে, মানে অনেক যে কোনো জায়গা জায়গা থেকে ধরে নিয়েছে, প্রবাবিলিটিতে চলে গেছে, সবকিছু পাচ্ছিলাম না, বললো প্রবাবিলিটি মানে থেকে দেখো জিজ্ঞাসা করো। এটা হচ্ছে ভাগ্য। আমি বারবার করে বলছি কে কোথা থেকে কোন জায়গায় করবে এটা খুব বলা মুশকিল। সেই জন্য ডেমোটা একটা পোর্শন, সেটা আলাদা পোর্শন। সেই ডেমো যেটা পড়বে তার কোশ্চিন অ্যান্সার বা সে তার ডোমেনটা তৈরি করবে। পাশাপাশি গ্র্যাজুয়েশন গোটাটা পড়ে যেতে হবে। গ্র্যাজুয়েশন গোটাটা পড়ে গেলে কনফিডেন্ট পাবে, যদি গ্র্যাজুয়েশন গোটাটা পড়ে না যাও তাহলে কনফিডেন্ট পাবে না। কনফিডেন্ট না পেলে অনেক সহজ জিনিস ভুল হয়ে যায়। সেই জন্য যার যত বেশি কনসেপ্ট ভালো তার ইন্টারভিউ তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সোজা কথা হয়ে গেল, বোঝা গেছে? ব্যাস, এবার নেক্সট আজকের পোর্শন শুরু করবো, না হলে এই কথার কোনো শেষ হবে না। এবং এতদিন ধরে আমি একই কথা বলে যাচ্ছি যে এখানে যে যেটা ডেমো দাও তার ডেমো ইউনিক উপায়ে বলার চেষ্টা করো। আর যদি মনে হয় না স্যার আমি পারবো না তাহলে একই উপায়ে বলো, তাতে নাম্বার অ্যাভারেজ আসবে, আবার ভালো আসতে পারে। মানে এটা বলা মুশকিল কে কিরকম দেবে না দেবে। তবে কোশ্চিন অ্যান্সার বিভিন্ন ধরনের সলভ করো, গোটা গ্র্যাজুয়েশনটা পড়তে থাকো, যত বেশি পড়তে পারবে তত বেশি ভালো। আর যত একটা স্যার কোশ্চেন বলছিলাম হুম স্যার, একটা কোশ্চেন স্যার। বলো। স্যার বলছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের রিলেশন কি দেখানো যেতে পারে ডেমোতে? একদম দেখানো যেতে পারে। x ইকুয়াল টু স্যার আর পোলার cos থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, যেখানে পোল আর অরিজিন মিট করে গেল আর x অ্যাক্সিস এর ইনিশিয়াল লাইন মিট করে গেল। বলছি স্যার স্যার পোলার বলছি এই যে বিএসসি লেভেলের যে পড়বো স্যার হুম। শুধু এখন থিওরি টাইপের পার্টগুলোই পড়বো না কোশ্চেন অ্যান্সারিং ও একটু আধটু করবো? কোশ্চিন অ্যান্সারও করতে পারো, থিওরিও পড়তে পারো, সবই পড়তে পারো। কি ধরবে স্যার কি করে বলছি বলবো বলো, আমি তো বলতে পারবো না। না কি স্যার বলছি ধরবে বলা পোলার খুব থিওরি মুশকিল। তো স্যার পড়ছি, থিওরি তো অবভিয়াসলি পড়তে হবে। কি ধরবে বলা খুব মুশকিল। মানে আমি বলতে পারবো না। আমি যদি বলতে পারতাম তাহলে আমি তো জ্যোতিষী হয়ে যেতাম। এটা বলা সম্ভব না না। Even স্যার আমি না। বলছি স্যার হ্যাঁ তো রিটেনে বলছি যেমন ইন্টারভিউর জন্য সমস্ত কি কিছু অঙ্ক করে করা গেছি দরকার আছে? হ্যাঁ সেই একইভাবে অঙ্ক কি করে সমস্ত কোশ্চেন করবো? না, খুব বেশি এমসিকিউ দরকার নেই। সেটাই জিজ্ঞাসা করছি আর খুব কি। বেশি এমসিকিউ দরকার নেই। আমি এর আগেও বলেছি খুব বেশি এমসিকিউ দরকার নেই, শুধু থিওরি বেসড যেগুলো কোশ্চিন আছে সেগুলো পড়ে যাও। স্যার বলছি পোলারটা তো নেই তো স্যার 9-10 স্যার, ওটা কি দেখানো যাবে কি স্যার? আবার একই কথা বললাম যে নেই তো কি হয়েছে তাতে? জিওমেট্রির সঙ্গে ও যদি তুলনা করে দেয় তো করতেই পারে। ওরকম করে স্যার লগ নিয়ে ডেমো দেওয়ার সময় আমরা কি প্রিভিয়াস ক্লাসে সূচক করেছি সেটার লিংক করতে পারি ওটার সাথে? ও দরকার নেই, ওগুলো ভালো লাগে না শুনতে। লগ দিয়ে ডেমো দেবো, লগ ব্যাস হয়ে গেল। তোমরা জানো সূচক এটা, এবার তার উপর তারপর থেকে শুরু করে দিবে প্রিভিয়াস খাতায় কি ক্লাস। ম্যাথ করতে দেবে? হুম হুম। মানে খাতাতে কি অঙ্ক করতে দেবে? খাতাতে না, বোর্ডে। করতে আগের অঙ্ক? দিন ক্লাসে হুম। স্যার আগের দিন ক্লাসে আমরা এটা করেছিলাম, আজকে এখান থেকে করছি, এরকম বলা যাবে না? বলা যাবে না কেন, বলা যায়। আমার ভালো লাগে না শুনতে। আমার খুব মানে আমার পার্সোনালি ভালো লাগে না ওটা, এবার অনেকের ভালো লাগে। আমার ভালো লাগে না। আগের ক্লাসে কি করেছিলাম না করেছিলাম অত নাটক করার দরকার না আমার মনে হয়। পার্সোনালি আমার নাটক নাটক লাগে যেটা বেসিক্যালি কোনো ক্লাসে কিছু হয়নি, সেখানে কিছু হয়নি, সেখানে আমার ভালো লাগে না। মানে এটা আমার পার্সোনাল মতামত। আমি জানি না অন্য স্যারদেরকে জিজ্ঞেস করবে তাদের ভালো লাগে কিনা, কিন্তু আমার ভালো লাগে না। কিন্তু আমি নিজেও মানে বলতে অপছন্দ করি এবং কাউকে বলতেও বারণ করি। কিন্তু তুমি যদি বলো যে, স্যার অন্যান্য স্যারদের তো ভালো লাগছে তারা বলছে, তারা বলতে পারো। আমি খুব একটা ব্যাপারটাকে রিয়ালিস্টিক করতে হবে, সেই জন্য ওই যে অনেকে থাকে না যে স্টুডেন্টদেরকে ডাকছে, আচ্ছা বলো তো অনির্বাণ এটা কি ভালো লাগছে তোমার, বা এটাতে এখন করে আসছে কিনা। ওগুলো আমার ডিরেক্ট টপিকে যাবো, টপিকে পড়াবো, টপিকের উপর ইন্ট্রোডাকশন দিব, আমার বলার কায়দা শোনাবো। আমি ছাত্রছাত্রীর সঙ্গে ইন্টারাকশন সবাই করতে পারে। তো তুমি যদি মনে হয় যে না স্যার আমি একটু ইন্টারাকশন করে দেখাবো, স্যার বলছি অ্যাভারেজ মার্কস কত হতে পারে স্যার? বলো অ্যাভারেজ মার্কস 18, 19, 16, 17, 13, 12 সবই তো দিচ্ছে দেখছি। 11, 12 সবই দিয়েছে। ঠিক আছে, ওকে average। আমরা টপিকে দিয়েছে। মার্কস বলা খুব মুশকিল, মার্কস বলা খুব মুশকিল। এটা ডিপেন্ড করছে যে তুমি তো আমার ডেমোটা কি দেখেছিলেন স্যার? সাহেব দাস বলছি স্যার, দেখেছিলেন? যদি দেখে থাকি তাহলে রিপ্লাই করে থাকবো, যদি না রিপ্লাই করি তার মানে দেখেনি, তাহলে আমাকে একটা হাই স্যার পাঠাও আবার। ঠিক আছে।
যদি আমি কারোর ডেমো দেখে থাকি তাহলে দেন আমি অবশ্যই তার রিপ্লাই করবো, যে নাহলে আমি উইদাউট রিপ্লাই কারোর ডেমো আমি মানে ইয়ে করি না। মানে আমি বলবো যে তোমার এই প্রবলেম বা এটা 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 এগুলো বলবো, ঠিক আছে। আর যদি আমি না দেখি তাহলে আমি রিপ্লাই করিনি, ঠিক আছে। ঠিক আছে ওকে, আরেকবার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে লগারিদম নিয়ে বললে কি মানে বিএসসির পরে এমএসসি তে বা পিএইচডি তে মানে হায়ারে কি লগারিদমের বিশেষ কিছু অ্যাপ্লিকেশন আছে? সেরকম নেই, কমপ্লেক্সে কিছু আছে, আচ্ছা। ঠিক আছে। সেরকম ওরকম খুব হায়ার লেভেলে কিছু নেই। ওকে, ঠিক আছে। স্যার সমীকরণের বাস্তব প্রয়োগটা কি হবে স্যার? আর বাস্তব প্রয়োগ, দ্বিঘাত সমীকরণের? দ্বিঘাত সমীকরণের বাস্তব প্রয়োগ, দ্বিঘাত সমীকরণের বাস্তব প্রয়োগ তো বীজ বের করা। এবার বীজ ওরকম একদম বাস্তব কিছু নেই গো, সমীকরণের প্যারাবোলা দিয়ে খুব বাস্তব কিছু নেই। স্যার দ্বিঘাত সমীকরণ তো একটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা ডিলিট করে দিতে পারে। প্যারাবোলিক ওয়েতে। একটা ঢিল ছুঁড়লে যে কার্ভটা হয়। প্রজেকশন হ্যাঁ। এরকম। একটা ক্রিকেট বল ছুঁড়লে প্যারাবোলা হয়। বা একটা দ্বিঘাত ব্রিজ। বলতে পারো এটা প্রজেক্টাইল মোশন, সেখানে সঙ্গে বলতে পারো সেটাও একটা ঝুলন্ত ব্রিজ প্যারাবোলিক, মনে হয়। প্যারাবোলিক মোশন বলতে পারো, ঝুলন্ত ব্রিজ, যেগুলো তো সব তোমরা এরকম বলছো, মানে প্যারাবোলা বলছো। তো দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা আছে ওর প্রথমে যে সেই অনেকগুলো লেখা অঙ্ক আছে না, ওখানেই তো অনেক বাস্তব প্রয়োগ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো করে দিবো, ওগুলো দেখে বলবো। 9-10 বইগুলোতে থাকে, গণিত প্রভা, হ্যাঁ, গণিত 9-10 প্রকাশ এর সব বইয়ের থাকে। প্রথমেই একেবারে ওইখানে গণিত মানে প্রভা, যেখানে গণিত দ্বিঘাত সমীকরণ ফরমেশন দেওয়া হ্যাঁ আছে। স্যার, ওই নারকেল গাছ থেকে নারকেল পাড়া হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ বলে ওগুলো কি ওগুলো একটা হ্যাঁ হ্যাঁ আছে। ওগুলো বলে দিও, ওগুলো বলে দিও, ঠিক ওগুলো বলে দিও, পারফেক্ট, ঠিক বলেছো। আচ্ছা শুরু করছি আজকে হোমোমরফিজম নিয়ে কিছু কোশ্চিন আনসার আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা আমি একটু কিছু বলে দিই এবং তোমরা তার রিলেটেড যেগুলো যেগুলো আমি বলছি যখন কোশ্চিন করবো সেগুলো অ্যান্সার দিবা। সবাই একসাথে অ্যান্সার দিলে বা সবাই একসাথে সবকিছু বললে কিন্তু বাকিরা কেউ শুনতে পারবে না। তার ফলে আমাকে বলতে দেবে আগে, কারণ কিছু কম স্টুডেন্ট থাকলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু অ্যাট এ টাইম ধরো যে কত 383 জন ক্লাস করছে, তো তার ফলে সবাই যদি এখন কথা বলতে চাও তার মধ্যে 10-20 জন কথা বললেও কেউ কয়েকটা শুনবে না। তো আমি আগে একটু ব্রিফলি সংক্ষেপে একটা সবকিছু বলে দিই, তারপরে তোমাদেরকে যেই কোশ্চিনগুলো করবো এই রিলেটেড সেগুলো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ওকে কেমন? তো দেখো ঠিক আছে, এবার মাইক প্রত্যেকের বন্ধ থাকবে ইনকেস যদি না আমি কোনো কোশ্চিন করি, কারণ মাইক অন করলে আশেপাশে আওয়াজ হচ্ছে, সেগুলো কিন্তু ডিস্টার্ব ফিল করবে সবার, ঠিক আছে। তো হোমোমরফিজম আর আইসোমরফিজম, যদিও এটা 9-10-এ নেই, সেই জন্য অনেকেরই এই জায়গাটা হয়তো ঠিক মতো জানা নেই, কিন্তু 9-10-এ এসএসসি সিলেবাসে নেই মানেই যে তোমাকে ইন্টারভিউতে ধরবে না তার কোনো মানে নেই। তো হোমোমরফিজম বিষয়টা কি হয় নর্মালি আমি একটু বলে দিই, আর আইসোমরফিজম বিষয়টা কি। ধরো খুব সিম্পল ভাবে বলতে গেলে দেখবে সৌরজগৎ, হুম, তো সৌরজগতের ক্ষেত্রে দেখবে যে ধরো এটা সূর্য, ঠিক আছে। তো এইবার সৌরজগতে আগে 9খানা ছিল, এখন ধরো যে আমাদের 8খানা গ্রহ, প্লুটো বাদ। তো সৌরজগতের ক্ষেত্রে ধরো একদম সব থেকে সৌরজগতের কাছের গ্রহ কি বলো? বুধ। আচ্ছা, তারপরে দেখবে সৌরজগতের ক্ষেত্রে একটু দূরে চলে যাও, শুক্র। এটা শুক্র, তাই তো? পৃথিবী, মঙ্গল। মানে আমি কিন্তু জিওগ্রাফির টিচার না, আবার ভেবো না স্যার আপনি জিওগ্রাফি এগুলো সব পড়াচ্ছেন। তারপরে তুমি চলে আসো আর একটু বড় আর একটু দূরে আমাদের পৃথিবী। তারপরে ধরো তুমি চলে আসো, হ্যাঁ, রেড গ্রহ কি? মঙ্গল। সর্বনাশ করেছে, মঙ্গল, থেকে কোশ্চিন করছে, আজকে থেকে কোশ্চিন করলে কিন্তু মারা পড়ে যাবে তোমরা মনে হচ্ছে। মঙ্গল, আচ্ছা মঙ্গলের পর কি আছে? বৃহস্পতি। বৃহস্পতি, বৃহস্পতির কালার দাও সবুজ দিই, যদিও এগুলো সব কালার এমনি নিজে দিচ্ছে। বৃহস্পতি কিন্তু বড় গ্রহ, হ্যাঁ সবচেয়ে বড়। কিন্তু বেশি বড় আমি আঁকতে পারছি না, বেশি বড় আঁকতে গেলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা তারপরে আমাদের শনি, শনি। সূর্যের থেকে বৃহস্পতি বড়। তারপর শনি, ঠিক আছে এরকম হলো একটু। তারপরে আমাদের ইউরেনাস, নেপচুন, প্লুটো। নেপচুন, প্লুটো। প্লুটো এখন বাদ, প্লুটো বাদ, প্লুটো এখন বাদ হয়ে গেছে। ধরো এটা হচ্ছে ইউরেনাস, আর এরকম ধরো একটা নেপচুন আছে। প্লুটো এখন বাদ, প্লুটোকে বলা হচ্ছে এখন ওই ডার্ক মানে ওই গ্রহ, ঠিক আছে। আর ধরো একটা কোনো কালি ফালি আমি কিছু কিছু দিই, কালি কিছু পাওয়া যায় তো ব্ল্যাক, একদম অন্ধকার লাস্টেরটা যাও। তো এরকম কিছু হলো। এবার হঠাৎ করে বলতে পারো স্যার হঠাৎ করে মনে হয় জিওগ্রাফিতে চলে গেলো, মাথা ব্যথা স্যারের খারাপ হয়ে গেছে, যেহেতু ম্যাথামেটিক্সের ক্লাস হঠাৎ করে জিওগ্রাফিতে গেল কেন? আমার বক্তব্য হচ্ছে ধরো এই যে এতগুলো গ্রহ আছে সৌরজগতের আন্ডারে, সেই গ্রহগুলোর মধ্যে সব গ্রহ থেকে প্রাণ আছে, প্রাণের সঞ্চার আছে? নেই।
একমাত্র প্রাণের সঞ্চার কোথায় আছে? যেখানে লাইফ, এখানে আছে লাইফ, প্রাণের সঞ্চার। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে, দেখবে আমাদের যারা বৈজ্ঞানিক, বিশেষ করে ইউএসএ নাসা বা অন্যান্য দেশের অন্য কিছু, বা আমাদের দেখবে ভারতের ইসরো, এরা বেসিক্যালি এখন অনেক কিছুই করে, কিন্তু দেখবে এদের মেনলি ফোকাসটা কি হয় জানো? স্যাটেলাইটের উপর। তো এই যে স্যাটেলাইটের উপর যে কাজ বা বেশ কিছু কাজ যেগুলো তারা করছে, তাদের মেনলি তাদের অবজেক্টিভ বা গোল হচ্ছে কি জানো? এখন যে কোনো বিজ্ঞানী বা নাসা বলো বা ইসরো বলো, তাদের অবজেক্টিভ হচ্ছে পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় প্রাণের সঞ্চার আছে কিনা। কথা বুঝতে পেরেছো? পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় প্রাণের সঞ্চার আছে কিনা। তার জন্য তারা অনেক সময় মঙ্গল গ্রহতে যায়, মঙ্গল গ্রহতে গিয়ে তারা প্রাণের সঞ্চার আছে কিনা খোঁজে। অনেক সময় তারা পৃথিবীর উপগ্রহ যে চাঁদ, সেই চাঁদে যায় এবং চাঁদে গিয়ে প্রাণের সঞ্চার আছে কিনা সেটা দেখে। এখানে চাঁদ, এখানে দেখে। বা অনেক সময় দেখবে যে সৌরজগতের বাইরেও, সৌরজগৎটা একটা নক্ষত্র, তাকে কেন্দ্র করে যে একটা জগৎ, তার বাইরে কি আর নক্ষত্র নেই? এরকম প্রচুর নক্ষত্র আছে, সেখান থেকে গ্যালাক্সি তৈরি হয়, ইউনিভার্স তৈরি হয়। তাহলে বুঝতে পারছো যে কত গ্রহ, কত নক্ষত্র আছে। তো এরকম ধরো আরেকটা যদি এরকম নক্ষত্র থাকে আশেপাশে, সৌরজগতের মতো যেরকম, এরকমই যদি আরেকটা ধরো এখানে আরেকটা আমাদের নক্ষত্র আছে, এরকম এখানে আরেকটা নক্ষত্র আছে, এখানে আরেকটা নক্ষত্র আছে, এরকম নক্ষত্রকে কেন্দ্র করে তার চারপাশে আবার বিভিন্ন ধরনের গ্রহ আছে। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তার চারপাশে বিভিন্ন ধরনের গ্রহ এখানে এর চারপাশে আছে, এর চারপাশে বিভিন্ন ধরনের গ্রহ আছে, এর চারপাশে বিভিন্ন ধরনের গ্রহ আছে, এখানে সব আছে। এর চারপাশে যেরকম সৌরজগতেও এরকম বিভিন্ন ধরনের গ্রহ, সেরকম সব জায়গাতেই বিভিন্ন ধরনের গ্রহ আছে, তাই তো? তো এরকম ভাবে এইগুলো নিয়ে, এই যে সৌরজগতের আন্ডারে যত গ্রহ টহ আছে, এরকম বিভিন্ন নক্ষত্রের আন্ডারে বিভিন্ন গ্রহ, তো আমাদের যারা বৈজ্ঞানিক তাদের কাজ হচ্ছে যে এই পৃথিবী বাদেও অন্য কোনো গ্রহতে প্রাণের সঞ্চার আছে কিনা। এবার কোশ্চিনটা হচ্ছে যে আছে কি নেই সেটা কি করে তারা বুঝবে? একটা উপায় হচ্ছে যে ডিরেক্টলি প্রত্যেকটা গ্রহতে গ্রহতে গিয়ে ভিজিট করা, যে আচ্ছা বুধে চলে গেলাম, দেখি তো বুধে কেউ বেঁচে আছে, বা বুধে কোনো জীবাণু আছে, বুধে কোনো গাছপালা আছে। বা শুক্রতে গেলাম, বা পৃথিবীতে গেলাম, তা মঙ্গলে গেলাম, বা বৃহস্পতি বা শনি বা ইউরেনাস বা নেপচুন, বা এই দিকে তো বুঝতেই পারছো যে আরো জায়গায় যাওয়া। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আজ অব্দি কোনো বৈজ্ঞানিক মঙ্গল ছাড়া আর পৃথিবী ছাড়া বাকি মহাকাশে এই সমস্ত গ্রহতে যেতে পারেনি, সম্ভব হয়নি। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, স্যার যদি আমি অন্যান্য গ্রহতে না যাই, তাহলে কি আমি বুঝতে পারবো যে প্রাণের সঞ্চার আছে কিনা? কথা বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ বুঝতে পারবো। এবার যদি বলো স্যার এটা সম্ভব যে আমি কোথাও যাইনি, সেখানে কি হচ্ছে আমি কি করে বুঝবো? বলছে সেটা বোঝার জন্যই এই আইসোমরফিজম বলে একটা টপিক আমাদের পড়তে হয়। এই আইসো মানে জানো? আইসো মানে কেউ জানো এর আইসোর বাংলা কি? এই যে আইসোমরফিজম বললাম, এই আইসো মানে কি জানো? একই হ্যাঁ, একই বা সিমিলার টাইপের, বা সাদৃশ্যতা মানে একদম একই, মানে অনুরূপ অনেকটা, যে এটার মতো হচ্ছে কিনা। তো আমাদের যারা বিজ্ঞানী বা যারা বৈজ্ঞানিক তারা কি করে জানো? তারা বলে যে না, আমার অন্য কোনো গ্রহতে যাওয়ার দরকার নেই, আমি দেখব কোন গ্রহের সঙ্গে পৃথিবীর আইসোমরফিজম আছে, মানে কোন গ্রহের সাথে পৃথিবী আইসোমরফিক। আইসোমরফিক মানে তাদের বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য নেই। হয়তো দুটো গ্রহ আলাদা, দুটো জিনিস হয়তো আলাদা, কিন্তু যদি তারা আইসোমরফিক হয়, আইসোমরফিক মানে তারা যদি অনুরূপ হয়, তাহলে এর যা যা বৈশিষ্ট্য থাকবে, এখানে যদি অন্য কোনো গ্রহ থাকে যেটা আইসোমরফিক, হয়তো পৃথিবীর সাথে এই গ্রহটা হয়তো আইসোমরফিক, তাহলে বলছে তারও পৃথিবীর মতোই বৈশিষ্ট্যগুলো একই থাকবে। বৈশিষ্ট্য মানে কিন্তু সবসময় যে তার দৈর্ঘ্য, প্রস্থ, তার রেডিয়াস, এগুলোকে বৈশিষ্ট্য বলছি না। আমার কথা বুঝতে পারছো? বৈশিষ্ট্য মানে গুণগত বৈশিষ্ট্য, বা অ্যালজেব্রার ভাষায় অ্যালজেব্রিক প্রপার্টিজ বা অ্যালজেব্রিক বৈশিষ্ট্য। ধরো পৃথিবীতে যখন প্রাণের সঞ্চার হয়েছে, তাহলে পৃথিবীতে টেম্পারেচার যা হবে এই গ্রহতে টেম্পারেচার একই হতে হবে। যদি বলো না স্যার এই গ্রহের টেম্পারেচার আমাদের যেরকম থাকে, হ্যাঁ 0 ডিগ্রি থেকে হয়তো ম্যাক্সিমাম কোনো কোনো জায়গায় যেগুলো গরমের জায়গা সেগুলো হয়তো 50-55, আর যেগুলো হয়তো ঠান্ডার জায়গা সেগুলো হয়তো -40-50 হয়ে যায়, তার মানে একটা রেঞ্জ আছে, একটা 100 ডিগ্রির রেঞ্জ আছে। এখানে হয়তো এই গ্রহের তাপমাত্রা হয়তো 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কোনোদিন প্রাণের সঞ্চার হতে পারে না। প্রথমেই নেগলেক্ট করে দেবে যে না এটা আর এটা আইসোমরফিক না, কারণ এখানে যা টেম্পারেচার আছে এখানে টেম্পারেচার আলাদা।
বা হয়তো এখানকার যা বায়ুমণ্ডলের পরিবেশ পৃথিবীর, এখানকার হয়তো বায়ুমণ্ডলের পরিবেশ আলাদা, এখানকার যা অভিকর্ষজ শক্তি যেরকম টেনে রাখতে পারে, এখানে হয়তো অভিকর্ষীয় শক্তিটা আলাদা, তাহলে এখানে প্রাণের সঞ্চার থাকতে পারে না। এবার এরকম গ্রহতে হয়তো তারা স্যাটেলাইট পৌঁছাচ্ছে বা স্যাটেলাইটে কাজ করে করে, স্যাটেলাইট কিন্তু সবসময় যে মানুষজন যাবে সেটা না, অনেক সময় আছে রেডিও অ্যাক্টিভ যে স্যাটেলাইটগুলো আছে সেখান থেকে কম্পাঙ্ক নিয়ে অনেক সময় অনেক জায়গার থেকে অন্য অন্য দুটো গ্রহের মধ্যে তারা আইসোমরফিজম করে। এবং দেখবে, আমি ঠিক এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি, এরকম একটা গ্রহ আছে যেখানে বলেছে ওরা পৃথিবীর সঙ্গে সিমিলার বা অনুরূপ, সেটা কিন্তু অন্য একটা নক্ষত্রের আন্ডারে এবং অনেক আলোকবর্ষ দূরে। তাহলে হঠাৎ করে পৃথিবী থেকে কি করে বিজ্ঞানীরা বুঝে গেল যে ওটা অনুরূপ? তারা কি ওখানে গেছে? যায়নি। তাহলে এর যা বায়ুমণ্ডল, এর যা টেম্পারেচার, এর যা বায়ুমণ্ডল, এর যা টেম্পারেচার, এগুলো সব বৈশিষ্ট্য দেখছে মিলে যাচ্ছে প্রায়। যদি এই ধরনের বৈশিষ্ট্যগুলো মিলে যায় তাহলে এখানে যা যা হচ্ছে তারা ধরে নিচ্ছে এখানেও তাই তাই হবে। তার মানে এখানে যদি প্রাণের সঞ্চার হয় তাহলে এখানেও প্রাণের সঞ্চার হবে। এই যে এই বৈশিষ্ট্য দুটোর, এই জিনিসটাই হচ্ছে আইসোমরফিজম। আইসোমরফিজম মানে কি? আইসোমরফিজম মানে আমরা কি করি, আমরা এখানে যেরকম পৃথিবীর সঙ্গে অন্য কোনো গ্রহের তুলনা করি, আইসোমরফিজমের ক্ষেত্রে আমরা দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করি। কি করি? দুটো গ্রুপের মধ্যে। কিরকম? বলছে দুটো গ্রুপ আছে, এটা একটা গ্রুপ আর এইটা একটা গ্রুপ। এই গ্রুপটাকে বললাম জি আর এই গ্রুপটাকে বললাম জি ড্যাশ। দুটো গ্রুপ। আমার কথা বুঝতে পেরেছি? আবার যদি বলছে গ্রুপকে গোল গোল কেন আঁকছেন, ইচ্ছা করে আঁকছে, ওরকম কোনো ব্যাপার না। জি একটা গ্রুপ, তার একটা কম্পোজিশন, এরকম একটা কম্পোজিশন, আর জি ড্যাশ একটা গ্রুপ, তার কম্পোজিশনটা আলাদা নিলাম, আলাদা গ্রুপ আলাদা কম্পোজিশন। বোঝা গেছে? তো এইবার এই দুটো গ্রুপের মধ্যে বলছে আমরা কম্পারিজন করি। কম্পারিজন করি মানে এই দুটো গ্রুপ কি একই না দুটো গ্রুপের বৈশিষ্ট্য কি আলাদা, সেগুলো দেখি। তো বলছে এই দুটো গ্রুপের মধ্যে আমরা কি করি, আমরা একটা ম্যাপিং তৈরি করি। এই ম্যাপিংটা যদি বিশেষ বিশেষ কিছু কন্ডিশন স্যাটিসফাই করে, এই ম্যাপিংটা যেটা, সেটাকে আমি নাম দিচ্ছি ফাই। এই ফাই যদি বিশেষ বিশেষ কিছু কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারবো, যে এই দুটো গ্রুপ আইসোমরফিক বা হোমিওমরফিজম তাদের মধ্যে আছে। হোমিওমরফিজম হোমোমরফিজম তাদের মধ্যে আছে, হোমিও না, ভুল বললাম। হোমোমরফিজম আছে আর আইসোমরফিজম আছে। তো এই পার্থক্যগুলো কি, মানে হোমোমরফিজম আর আইসোমরফিজম কি, দুটো গ্রুপের মধ্যে তুলনা। তো হোমোমরফিজম জিনিসটা কি জানো? হোমোমরফিজম যদি আমি আলোচনা করি, হঠাৎ করে বলতেই পারে যে আচ্ছা গ্রুপের হোমোমরফিজম পড়েছো? বলবে হ্যাঁ স্যার পড়েছি। তো বলবে একটু বলো তো গ্রুপের হোমোমরফিজম কি? কিভাবে বলবে? বলবে এরকম যদি দুটো গ্রুপ থাকে, এগুলো কিন্তু সব থিওরির জিনিস। একটা হচ্ছে জি কম্পোজিশন বা জি নট, এই কম্পোজিশনটাকে বলে জি নট। নট মানে ছোট গোলটাকে নট বলে, জিরোটাকে নট বলে, জিরোর মতো। আরেকটা হচ্ছে জি ড্যাশ, আরেকটা গ্রুপ কম্পোজিশন স্টার। এরকম যদি দুটো গ্রুপ হয়, তাহলে একটা ম্যাপিং, যে কোনো একটা ম্যাপিং নিতে পারো, ম্যাপিং এর নামকরণ যা ইচ্ছা করতে পারো। যেহেতু এসকে মাপা বইটা আমি বেশি ফলো করি, এসকে মাপাতে দেখবে ফাই দিয়েই বোঝায়। তুমি যদি বলো করো স্যার ফাই না বলতে আমি এফ বলবো, বলতে পারো, কোনো অসুবিধা নেই। এ ম্যাপিং ফাই দুটো গ্রুপের মধ্যে ইজ সেইড টু বি হোমোমরফিজম। তাকে আমরা হোমোমরফিজম কখন বলবো? যখন একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। কি কন্ডিশন? বলছে ফাই অফ এ কম্পোজিশন বি। আচ্ছা, এ আর বি হচ্ছে জি গ্রুপের এলিমেন্ট। এ আর বি কার এলিমেন্ট? জি গ্রুপের। জি গ্রুপটা দেখবে কোন কম্পোজিশন? এটা ধরো এ, এটা বি, দুটো এলিমেন্ট জিতে আছে। তাদের ইমেজ এ আর বি এর কম্পোজিশন গ্রুপেই থাকবে। তাহলে তাদের ইমেজ ফাই অফ এ কম্পোজিশন বি, সেটা কত হবে জানো কেউ? ফাই এ, বলো। Star Five. 5B or all AB belongs to G. স্টার ফাইভ। এটা হচ্ছে আমাদের Or all AB হোমোমরফিজম ডেফিনেশন। সকলে জানো? না হলে এগুলো পড়ে নিতে হবে। এবার এই হোমোমরফিজমটা যদি বাইজেক্টিভ হয়ে যায়, তাহলে তাকে কি বলা হয়? আইসোমরফিজম। Yes, তার মানে হোমোমরফিজম হতে হবে কিন্তু, আর তারপর যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে তাকে বলা হবে আইসোমরফিজম। মনে থাকবে। এবার বাইজেক্টিভ না হয়ে যদি ইনজেক্টিভ হয়, সারজেক্টিভ হয়, তাহলেও তাদের নাম আছে। ইনজেক্টিভ হলে তাকে বলে মনোমরফিজম। যদি ইনজেক্টিভ হয়ে যায়, একটা হোমোমরফিজম যদি ইনজেক্টিভ হয়ে যায়, তাহলে তাকে বলা হয় কি বলো? এগুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে। আর যদি সারজেক্টিভ হয়ে যায়, শুধু সারজেক্টিভ, তাহলে ফাইকে বলবো এপিমরফিজম। আর যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে তাকে আমরা স্যার বলি এক লাইন আছে যে I not only আইসোমরফিজম। mapping, এবার শোনো, I preserve the যদি algebraic structure of the system. হ্যাঁ হ্যাঁ
phi preserve the algebraic structure of the system বলছি এই কথাটা স্যার কি মিনিং? বলছি ওটাই তো বৈশিষ্ট্য, মানে ফাই প্রিজার্ভ দ্য অ্যালজেব্রিক সিস্টেম, মানে তাদের অ্যালজেব্রিক বৈশিষ্ট্য একই। প্রিজার্ভ করা মানে কি? সংগ্রহ করা। তার মানে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা বাংলাতে বললাম সেটা বুঝতে পারলে না, এবার ইংলিশে বললে কঠিন করে বললে বুঝতে হবে। তার মানে হচ্ছে এর যা যা বৈশিষ্ট্য, যদি আইসোমরফিজম থাকে তাহলে এর যা যা বৈশিষ্ট্য, এর কি হবে বলো? বৈশিষ্ট্য কি? প্রিজার্ভ করছে। প্রিজার্ভ করা মানে কি? সংরক্ষণ করা। বাংলা মানে সংগ্রহ, কিন্তু আরো ভালো করে বলতে গেলে যে এর যা বৈশিষ্ট্য সেটাই এ কি করছে? গ্রহণ করছে। তার মানে এর এর আর যা এর কোনো, চরিত্র তার চরিত্র। একদম এর আর এর কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য নেই। এবার কিরকম বৈশিষ্ট্যগত? অ্যালজেব্রিক বৈশিষ্ট্যগত। এবার যদি বলো স্যার এ দেখতে কালো, ও দেখতে ফর্সা, এ দেখতে ছোট, এ দেখতে বড়, এগুলো অ্যালজেব্রিক বৈশিষ্ট্য না। শুধু হোমোমরফিজম হলেই কি বলা যাবে যে না, একদম বলা যাবে না, একদম বলা যাবে না। আইসোমরফিজম হলে বলা যাবে, হোমোমরফিজম হলে বলা যাবে না। কেন বলছি? আচ্ছা, এবার আমি আসছি আমাকে একটু শেষ করতে দাও, আমি আসছি, ঠিক আছে? এবার দেখো আমার কথাগুলো মনে, তাহলে কি বললাম আমি? প্রথমে হচ্ছে হোমোমরফিজম, এই কন্ডিশন স্যাটিসফাই করলে হোমোমরফিজম। নেক্সট হচ্ছে হোমোমরফিজম যদি ইনজেক্টিভ হয় তাহলে মনোমরফিজম, হোমোমরফিজম যদি সাবজেক্টিভ হয় তাহলে এপিমরফিজম, হোমোমরফিজম যদি বাইজেক্টিভ হয় তাহলে আইসোমরফিজম। আর যদি দুটো সেম গ্রুপের মধ্যে আইসোমরফিজম হয় অটোমরফিজম। তাহলে তাকে বলে অটো। অটো মানে বুঝতে পেরেছো? নিজের মধ্যে, অটোমেটিক। ওয়ার্ডগুলো পড়েছো কিনা? অটো মানে হচ্ছে নিজে থেকে। তাহলে ইফ পাই একই গ্রুপের মধ্যে, একই গ্রুপ, দুটো আলাদা গ্রুপ না, যদি একটা আইসোমরফিজম হয় একই গ্রুপের মধ্যে, বুঝতে পারছো? দুটো গ্রুপই একই, জি থেকে জি, দেন ফাই ইজ কল্ড, ফাইকে তখন বলা হয় অ্যান অটোমরফিজম, একটা অটোমরফিজম বলা হবে। আচ্ছা, এইবার তোমাদের কোশ্চিনে আসছি, এবার আমার কথাটা মন দিয়ে শুনবে সব। কিছু বৈশিষ্ট্য আছে। কার বৈশিষ্ট্য? হোমোমরফিজমের। মাইক বন্ধ করো, কারণ একটা মাইক অন আছে, ডিস্টার্ব হচ্ছে। মাইক অন করে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে হবে না। হোমোমরফিজমের কিছু বৈশিষ্ট্য, যে হোমোমরফিজমের কিছু প্রপার্টিজ বা কিছু কি বলবো, যে তার কিছু থিওরেম, এগুলো হচ্ছে হোমোমরফিজমের। আর এখানে আইসোমরফিজমের কিছু বৈশিষ্ট্য একসাথে করে দিই, হ্যাঁ, সুবিধা হবে। তাহলে কম্পেয়ার করতে পারবে যে দুটোর মধ্যে কি কি সিমিলারিটি আছে, কি কি পার্থক্য আছে, সেগুলো কম্পেয়ার করতে পারবে। দেখো, গ্র্যাজুয়েশনটা পড়তে হবে, হ্যাঁ, আমি এগুলো কিন্তু এসএসসির ব্যাচে সব পড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এগুলো পড়িয়েছি না? এগুলো কেউ ভালো করে জানে সবাই? আমার স্টুডেন্টরা যারা আছো, এগুলো সব পড়িয়েছিলাম কি পড়াইনি? হ্যাঁ স্যার, এগুলো সব কিন্তু ভালোভাবে সুন্দর করে আরো ডিটেলসে, এখন তো অত ডিটেলসে করা যাবে না। আচ্ছা, তো দেখো 1 নম্বর, হ্যাঁ, আমি এক এক করে লিখছি এখানে, কিন্তু আমি শর্টকাটে লিখছি, আবার বারবার করে বলছি, এখানে কিন্তু সব আমি ওই সমস্ত কিছু লিখবো না, সব শর্টকাটে। 1 নম্বর হচ্ছে, মনে রাখবে, আচ্ছা, হোমোমরফিজমটা হচ্ছে, আমি প্রথমেই বলে দিই, ফাই হচ্ছে একটা হোমোমরফিজম জি থেকে জি ড্যাশে, ঠিক আছে? এটা কিন্তু হোমোমরফিজম, আমি যখনই কোনো কিছু দিব সব এরা। আচ্ছা, যদি আইসোমরফিজম হয় তাহলে এটা কি হয়ে যাবে? পাশাপাশি কি হবে বলো? তাহলে বাইজেক্টিভ। এবার কতগুলো জিনিস আমাকে বলতে হবে। 1 নম্বর হচ্ছে, যদি হোমোমরফিজম হয়ে যায়, এগুলো কিন্তু আফটার হোমোমরফিজম, তাহলে জি এর যেটা আইডেন্টিটি, মানে জি গ্রুপের, জি গ্রুপ মানে এটা ডোমেন গ্রুপ, এটা কোডোমেন গ্রুপ, জানো তো? একটা ডোমেন গ্রুপ হয়, একটা কোডোমেন গ্রুপ হয়। ধরো দুটো গ্রুপের মধ্যে ম্যাপিং আছে, তাহলে এই গ্রুপটাকে কি বলবো আমরা? ডোমেন। আর এটাকে আমরা কি বলবো? কোডোমেন। একদম ম্যাপিং এর মতো, ম্যাপিং দুটো সেটের মধ্যে হয়, সেরকম দুটো গ্রুপের মধ্যে হতে পারে, কারণ দুটো গ্রুপ তো আলটিমেটলি দুটো সেটই, তাই না? তো এটা কি কেউ জানো যে যদি আইডেন্টিটি হয়, মানে জি গ্রুপের আইডেন্টিটির ইমেজ হোমোমরফিজমের আন্ডারে কত পাই? ইজি ড্যাশ। জি ড্যাশের আইডেন্টিটি। এবং হোমোমরফিজমে যা যা হবে আইসোমরফিজমও তাই তাই হবে, কারণ আইসোমরফিজম নিজেই একটা হোমোমরফিজম। তার বলে হোমোমরফিজমে কিছু হচ্ছে আর আইসোমরফিজমে হচ্ছে না, সেটা সম্ভব না। বরঞ্চ এটা সম্ভব যে আইসোমরফিজমে এটা হয় কিন্তু হোমোমরফিজমে হয় না, কারণ আইসোমরফিজমে একটা এক্সট্রা কন্ডিশন থাকে যেটা হোমোমরফিজমে থাকে না। 2 নম্বর, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো আমি বললাম যে কোন একটা এলিমেন্ট আছে এ, তার ইনভার্স নিলাম, তাহলে জানো ফাই অফ এ ইনভার্স যদি হোমোমরফিজম হয় ফাই, তাহলে কত? পাই এ হোল ইনভার্স। হোল ইনভার্স হবে। পাই এর হোল ইনভার্স। এবং আইসোমরফিজমের ক্ষেত্রে একই, ঠিক আছে? এটাও কিন্তু একই। আচ্ছা, এগুলো সব জানতে হবে, নাহলে কিন্তু মুশকিল। নেক্সট আরেকটা জিনিস আছে যেটাও দরকার, সেটা হচ্ছে, ধরো ফাই অফ এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন মানে বুঝতে পেরেছো? মানে ফাই অফ এ কম্পোজিশন এইভাবে চলবে। তো জানো এটা কত হয়?
Phi a whole to the পাই এ power হোল n. টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা শুধু কিন্তু, হ্যাঁ, শুধু কিন্তু এটা মানে এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধু কিন্তু এটা ইন্টিজারটা পজিটিভের জন্য না, নেগেটিভের জন্য হয়, জিরোর জন্য হয়, মানে এটা সব সব কিছুর জন্য হয়। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু সব কিছুর জন্য হয়। পজিটিভটা যেভাবে আমি লিখলাম সেভাবে লেখা যায়, নেগেটিভটা অন্যভাবে প্রমাণ করতে হয় পজিটিভ দিয়ে। আর আইসোমরফিজমের ক্ষেত্রেও একই, phi of a to the power n is equal to phi a whole to the power n। আচ্ছা, নেক্সট 4 নম্বর। ধরো phi a, ওটা কিন্তু জি ড্যাস্টের একটা এলিমেন্ট, মনে রাখবে যখনই আমি কারোর উপর ফাই লাগিয়ে দিব, এই যে এটা হচ্ছে এ বি সি, আর এই দিকের এলিমেন্টগুলো কি হবে জানো? এ এর ইমেজ কত হবে? ফাই এ। বি এর ইমেজ হবে ফাই বি। এ কম্পোজিশন বি এর ইমেজ হবে ফাই অফ এ কম্পোজিশন বি। মানে Phi a এটা star বলতে phi চাইছি b. যে কোনোদিন যদি এ বি সি নিই তাহলে সেটা জি গ্রুপের এলিমেন্ট, আর তার উপর যদি ফাই লেগে যায় জি ড্যাশের এলিমেন্ট। তাহলে সেটা জি ড্যাশটা এলিমেন্ট। তাহলে যখনই কোনো গ্রুপের বা কোনো একটা এলিমেন্টের উপর ফাই লাগিয়ে দিব, সঙ্গে সঙ্গে যাতে পরিষ্কার হয়ে যায় যে সেই এলিমেন্টটা হচ্ছে কার? জি ড্যাশের। তাহলে বলো ফাই এ কার এলিমেন্ট? জি জি ড্যাশ। ড্যাশে। সেটা ডিভাইড করবে অর্ডার অফ এ। অর্ডার অর্ডার অফ অফ এ। এটা খুব ইম্পর্টেন্ট যে ফাই এর অর্ডার এ এর অর্ডারকে ডিভাইড করবে। আর আইসোমরফিজমের ক্ষেত্রে কি হয় জানো? ফাই এর অর্ডার অর্ডার দুটো সেম হয়। Equal হয়ে যায়। এর অর্ডারকে ডিভাইড তো করবেই, কিন্তু পাশাপাশি এর অর্ডারও আবার ফাই এর অর্ডারকে ডিভাইড করবে। তার ফলে সেখান থেকে আমরা বলতে পারি একবার ফাই এর অর্ডার এর অর্ডারকে ডিভাইড করে, একবার এর অর্ডার ফাই এর অর্ডারকে ডিভাইড করে, তার ফলে তারা কি হয়ে যাবে? সমান। তাহলে এই যে পার্থক্যটা, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা হোমোমরফিজম আর আইসোমরফিজমের ক্ষেত্রে এই ধরো ফাই এর অর্ডার এর অর্ডারকে কি করবে, তখন বলতে হবে স্যার এখানে ডিভাইড করে পরিষ্কার, আর এখানে স্যার ইকুয়াল হয়ে যায়। কথা বুঝতে পেরেছো আমার? ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু খুব জানা দরকার, বা এগুলো কিন্তু না জানলে হবে না। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট। এইবার আরো কিছু জিনিস আছে। ধরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেজ, আরেকটা আছে কোডোমেন আছে। ইমেজ আর কোডোমেনের মধ্যে পার্থক্য জানো? মানে ইমেজটাকে বলা হয়, ধরো কেউ ইমেজ সাবসেট অফ কোডোমেন। Image is a subset of codomain. মানে ইমেজকে লেখা হয় ফাই এ দিয়ে, ফাই জি দিয়ে, এটা ইমেজ। আর কোডোমেনটা কি হয় জানো? জি G ড্যাশ। dash. জি ড্যাশ দিয়ে। এবার কোশ্চিন হচ্ছে ইমেজ আর কোডোমেন কি সেম হতে পারে? Subjective হলে সেম হবে, সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ হলে সেম হবে। ফাইটা সাবজেক্টিভ মরফিজম যদি হয় তাহলে সেম হয়ে যাবে। তাহলে ইমেজ ফাই জি আর জি ড্যাশ সেম হয়ে যাবে। সাবজেক্টিভের আরেকটা নাম হচ্ছে অন টু। আচ্ছা, আরেকটা কথা বলি, তাহলে আইসোমরফিজমের ক্ষেত্রে কিন্তু এটা সমান হবেই। এটাকে কিন্তু আলাদাভাবে সাবজেক্টিভ বলার দরকার নেই, কারণ আইসোমরফিজম মানে বাইজেক্টিভ, আর বাইজেক্টিভের ক্ষেত্রে কি হয় বলো? সাবজেক্টিভ হয়। তারপরে আইসোমরফিজমের ক্ষেত্রে ফাই জি আর জি ড্যাশটা সমান। কিন্তু হোমোমরফিজমের ক্ষেত্রে ইনকেস যদি না বলা থাকে যে ফাইটা অন টু, তাহলে কিন্তু ইমেজ সেট আর কোডোমেন সেটটা সমান নাও হতে পারে। বোঝা গেছে? আমরা ধরে নিচ্ছি ইমেজ আর কোডোমেন সমান, তাহলে আইসোমরফিজমের ক্ষেত্রে পড়তে সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি ইমেজ আর কোডোমেন সমান, তার মানে আমরা ধরে নিচ্ছি এই ফাইটা হচ্ছে কি ম্যাপিং বলো? অন টু বা সাবজেক্টিভ ম্যাপিং, এটা ধরে নিচ্ছি। যদি এটা ধরে নিই তাহলে 5 নম্বর। এটা যদি ধরে নিই, আমি বারবার করে বলছি, যদি না ধরি তাহলে ফাই জি, আর যদি ধরি তাহলে জি ড্যাশ। এবার তোমার ইচ্ছে তুমি কি দিয়ে করবে, আমি জি ড্যাশ দিয়েই বলছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো ফাই হচ্ছে কি ধরে নিলাম? অন টু। অন টু মানে বুঝতে পেরেছো? সাবজেক্টিভ। আর জি, এই গ্রুপটা হচ্ছে সাইক্লিক। তাহলে জানো জি ড্যাশ কি হবে? সাইক্লিক হবে। সাইক্লিক হবে। সাইক্লিক হবে। 6 নম্বর, পাই অন টু আর জি কমিউটেটিভ। যদি জিটা কমিউটেটিভ হয় জি ড্যাশও কমিউটেটিভ হবে। তাহলে যেহেতু অন টু বলে দিয়েছি, তার মানে ফাই জি আর জি জি ড্যাশ, ড্যাশ ইজ কমিউটেটিভ। তাহলে এটা কমিউটেটিভ। কিন্তু হোমোমরফিজমের ক্ষেত্রে না, উল্টোটা ট্রু হয় না। উল্টোটা মানে ধরো জি ড্যাশ যদি কমিউটেটিভ বা সাইক্লিক হয়, তাহলে জি কিন্তু সাইক্লিক বা কমিউটেটিভ হয় না। তার উদাহরণ আমি বলে দিচ্ছি, দেখে নিতে হবে এগুলো। কিন্তু আইসোমরফিজমের ক্ষেত্রে দুটোই ট্রু। ইফ এন্ড অনলি। জি যদি সাইক্লিক হয় তাহলে মনে রাখবে জি ড্যাশ সাইক্লিক হবে, আর তার পাশাপাশি জি ড্যাশ যদি সাইক্লিক হয় তাহলে জিটাও সাইক্লিক হবে। বোঝা গেছে? এবং একই রকম ভাবে জি যদি কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান হয়, আর ফাই যদি একটা আইসোমরফিজম হয়, তাহলে জি ড্যাশটাও কমিউটেটিভ, আর উল্টোটাও
হয়, মানে আইসোমরফিজমের ক্ষেত্রে উল্টোটা হয়, নর্মালের ক্ষেত্রে উল্টোটা হয় না। আমার কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? পরিষ্কার না পরিষ্কার না এই বিষয়টা? আচ্ছা, নেক্সট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই উদাহরণটা দিতে হবে যে কনভার্সটা হচ্ছে কি হচ্ছে না। কেউ জানো এর উদাহরণ দেখে জিজ্ঞেস করি? জিটা একটু হচ্ছে পরীক্ষা এস3 নেবো আর জি ড্যাশটা 1 - 1 ডট এইটা নেবো, তাহলেই হয়েছে। এটা খারাপ বলেনি, বলছে স্যার জিটাকে এস3 নিয়ে নিন। এস3 মানে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। আর জি ড্যাশটাকে স্যার এই যে গ্রুপটা নিয়ে নিন, 1 আর -1। তো এদের মধ্যে একটা হোমোমরফিজম হয়, এরকম হয় যে ফাই অফ আলফা, যেখানে আলফাটা ইভেন পারমুটেশন, সেখানে 1, আর অড -1 ওড পারমিশন। অড পারমুটেশন। এগুলো সব কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু পড়ার এটা পয়েন্টগুলো আলোচনা এপিমরফিজম। করছি এখন, কিন্তু তুমি যদি বলো স্যার আপনি আবার প্রথম থেকে শেখান, সেটা সম্ভব না। তো দেখো, ভালো করে বুঝতে হবে, এটা সাইক্লিক, এই গ্রুপটা সাইক্লিক হয়, এর জেনারেটর -1। হ্যাঁ, -1কে 1 দিয়ে মানে -1-এর পাওয়ার 1 হলে -1, -1-এর পাওয়ার 2 হলে 1। কিন্তু এটা সাইক্লিক না, আবার এটা কমিউটেটিভ, কিন্তু এটা কমিউটেটিভ না। তার ফলে এই যে উদাহরণটা যেটা, যে উল্টোটা কনভার্সটা কেন হোমোমরফিজমে ট্রু হয় না, সেটা এইটা হচ্ছে তার উদাহরণ। দ্য কনভার্স ইজ নট ট্রু। বুঝলে আমার কথাটা? আর এই ক্ষেত্রে কনভার্সটা ট্রু হয়, মানে সবকিছু হয়। ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, এইগুলো ছাড়া আরেকটা বিষয় এখানে হোমোমরফিজমের ক্ষেত্রে খুব জানতে ইচ্ছে হয় বা জানার দরকার হয়, সেটা হচ্ছে কার্নেল অফ ফাই। কি দরকার হয়? কার্নেল অফ ফাই বা কার ফাই বলা হয়, এই জিনিসটা জানতে হবে। কার ফাই, এই কার ফাই বা কার্নেল অফ ফাইটা কি? বলছে ফাই যদি একটা হোমোমরফিজম, এ বিলংস টু যদি জি হয়, সাবসেট অফ জি, The subset of G A belongs to যারা আর ফাই হচ্ছে হচ্ছে কি? সেই আইডেন্টিটি এলিমেন্টগুলো। যাবে, A সমান জি E ড্যাশটা আইডেন্টিটিতে যাবে। একদম, আমি একটু বলে দিই এবার। কার ফাই হচ্ছে কি? ফাই যদি একটা হোমোমরফিজম হয়, সব কিন্তু কিন্তু হোমোমরফিজম হওয়ার পর, ফাই যদি একটা হোমোমরফিজম হয়, তাহলে কার ফাই হচ্ছে জি গ্রুপের, জি ড্যাশ গ্রুপের না কিন্তু, ডোমেন গ্রুপের সেই এলিমেন্টগুলো দিয়ে তৈরি, যাদের ইমেজটা কত হয় জানো? ইজিটা স্যার। জি ড্যাশটা আইডেন্টিটি এলিমেন্ট। জি ড্যাশের আইডেন্টিটি হবে। মানে সোজা ভাষায় বলতে গেলে, যদি আমি এখানে ধরে নিই এটা একটা জি গ্রুপ, আর আমি এখানে ধরে নিচ্ছি একটা জি ড্যাশ গ্রুপ, তাহলে জি ড্যাশ গ্রুপের একটা আইডেন্টিটি ধরছি ইজি ড্যাশ। তাহলে যারা যারা জি গ্রুপের যারা যারা ইজি ড্যাশে ম্যাপ করবে, সবাই নাও করতে পারে, যারা যারা ইজি ড্যাশে ম্যাপ করবে, ধরো এ ইজি ড্যাশে গেল, তারপরে ধরো এ আবার ইজি ড্যাশে গেল। এবার যদি বলো স্যার দুজনে কেন যাচ্ছে, শুধু একজনই কি যেতে পারে না? হ্যাঁ, একজনে যেতে পারে। কেউ বলতে পারো স্যার এরকম কি হতে পারে যে কেউ গেল না, ইজি ড্যাশে কেউ গেল না? বলছে না, সেটা সম্ভব না। কেন সম্ভব না? ইজি ড্যাশে স্যার কেউ গেল না, কেন সম্ভব না? স্যার ইজিটা সব আইডেন্টিটিটা যাবে। একদম। এবং এই কারণেই যদি বলো স্যার এমন কি কেউ আছে যে ইজি ড্যাশে যাবেই, হ্যাঁ, ইজি আছেই, জি গ্রুপের আইডেন্টিটি আছেই। তার ফলে কেউ থাকুক না থাকুক, কার ফাইতে ইজি থাকবেই। তার ফলে কার ফাই কোনোদিনই এমটি হয় না। বুঝতে পেরেছো? নট ইকুয়াল টু ফাই, এই একই হয়ে গেল। কার ফাই ইজ নন এমটি বলে দিই, চিহ্ন দিলে আবার মনে হবে কি বলছো। কার ফাইটা কোনোদিনই এমটি হবে না, মনে থাকবে। এবং পরবর্তীকালে শুধু কার ফাই নন এমটি না, পরবর্তীকালে আরো কিছু বলা যায়, জানো কার ফাই কি জানো? কার্ফাইট একটা নরমাল সাবগ্রুপ অফ জি হয়। কার ফাইটা বলছে নরমাল সাবগ্রুপ হয়। একটা সাবগ্রুপ হয়, এবং শুধু তাই নয়, কার ফাইটা একটা নর্মাল সাবগ্রুপও হয়। কি হয়? কার ফাই একটা জি এর নর্মাল সাবগ্রুপ। এর আগের দিন নর্মাল সাবগ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে জানো নর্মাল সাবগ্রুপ হলে লেফট কোসেট আর রাইট কোসেট গুলো সব সেম হয়ে যায়। যাই হোক, সেগুলো নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে কার ফাইটা একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যায়। ক্লিয়ার? এবার এরকম ভাবে আমার ইমেজ ফাইও আছে। তো সঙ্গে সঙ্গে এরকম কোশ্চেন করবে যে ইমেজ ফাইটা কি? তার ইমেজ ফাই হচ্ছে ফাইয়ের ইমেজগুলো নিয়ে, মানে গ্রুপের এলিমেন্টের ইমেজগুলো নিয়ে। তো সঙ্গে সঙ্গে তখন কোশ্চেন করবে যে ইমেজ ফাইটাও কি একটা নর্মাল সাবগ্রুপ আছে? ইমেজ ফাইটা তাহলে কার সাবগ্রুপ হয়ে যাবে তখন? কিন্তু ইমেজ ফাইটা কোনোদিন নর্মাল হয় না, শুধু সাবগ্রুপ হয়। মনে শুধু রাখতে হবে। সাবগ্রুপ হবে। একদম, একটা হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে শুধু সাবগ্রুপ। এটা নর্মাল, আর এটা হচ্ছে শুধু সাবগ্রুপ, কোনো নর্মাল না। এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, সবকিছু আমি একবার করে সব আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, যতটা সম্ভব। এইবার একটা ছোট্ট বিষয় খুব মানে কাজে লাগে, সেটা হচ্ছে কার ফাই ধরো শুধু একজনই আছে, আর কেউ নেই। কি বললাম? কার ফাইতে শুধু ইজি আছে, মানে আর কেউ নেই, মানে শুধু ইজিটাই ম্যাপ করছে ইজি ড্যাশে, আর কেউ ম্যাপ করছে না। 1 1 on to the pair. ইনজেক্টিভ হয়ে যাবে, দেন ফাই ইজ ইনজেক্টিভ। তাহলে বলছে ফাইটা ইনজেক্টিভ হয়ে যায়, অন টু না, ভুল বলছো। ফাইটা কি হয়ে যায়? ইনজেক্টিভ। ইনজেক্টেড।
ইনজেক্টিভ, ফাই ইনজেক্টিভ হলে এটা হয়, এবং উল্টোটাও উল্টোটা true। বুঝতে পেরেছো? উল্টোটাও। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আইসোমরফিজমের ক্ষেত্রে একটা জায়গা আছে, ছোট্ট করে এখানে বলে দিই। আইসোমরফিজমের ক্ষেত্রে আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যদি দুটো গ্রুপের মধ্যে আইসোমরফিজম হয়, তাহলে জি তাহলে আর জি কার্ডিনালিটি ড্যাশের সেম হয়। অর্ডারটা বা কার্ডিনালিটি সেম থাকে। অর্ডার বা কার্ডিনালিটি মানে বুঝতে পেরেছো? মানে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে এখানেও ততগুলো এলিমেন্ট। এবার আমার কথাটা মন দিয়ে শুনবে। এই যে আমি একটু আগে বলেছিলাম পিটিপি এই সমস্ত উদাহরণ দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, এটা ওটা বলছিলাম, তার কারণটাই হচ্ছে যদি দুটো গ্রুপের মধ্যে আইসোমরফিজম হয় তাহলে তাদের অ্যালজেব্রিক বৈশিষ্ট্য প্রিজার্ভ থাকে বা সেম হয়। যদি দুটো গ্রুপের মধ্যে আইসোমরফিজম হয় তাহলে এই দুটো গ্রুপের অ্যালজেব্রিক বৈশিষ্ট্য, অ্যালজেব্রিক মানে কিন্তু সব বৈশিষ্ট্য না, অ্যালজেব্রিক, অ্যালজেব্রা রিলেটেড মানে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, ইনভার্স, আইডেন্টিটি, কমিউটেটিভ, সাইক্লিক, নর্মাল সাবগ্রুপ, কোসেট, যা যা অ্যালজেব্রাতে পড়ছি। তার ফলে যদি দুটো গ্রুপ আইসোমরফিক হয়, ধরো এই গ্রুপ আর এই গ্রুপ আইসোমরফিক হলো, একটা জি একটা জি ড্যাশ। আচ্ছা, আইসোমরফিক মানে জানো? আইসোমরফিক মানে তাদের মধ্যে একটা কি থাকবে? বাইজেক্টিভ ম্যাপিং। আইসোমরফিজম থাকবে। তাদের মধ্যে একটা কি থাকবে? আইসোমরফিজম থাকবে। আইসোমরফিজম থাকলেই তার আইসোমরফিক। তাহলে জি আর জি ড্যাশ ধরে নাও আইসোমরফিক। দুটো গ্রুপ কখন আইসোমরফিক হবে? যখন দেয়ার এক্সিস্ট অ্যান আইসোমরফিজম বিটুইন জি আর জি ড্যাশ। কাদের মধ্যে? জি এবং জি ড্যাশের মধ্যে। আরো কতগুলো কথা বলি। 1 নম্বর হচ্ছে জি নিজের সঙ্গে আইসোমরফিক হয়। আচ্ছা, এটা হচ্ছে আইসোমরফিকের চিহ্ন। হ্যাঁ, আইসোমরফিক হওয়া মানে জি হচ্ছে আইসোমরফিক মানে এরকম একটা চিহ্ন দেয়, জি ড্যাশ, এটা হচ্ছে আইসোমরফিকের চিহ্ন। আচ্ছা, জি নিজের সঙ্গে আইসোমরফিক হয়, বলছে একটা গ্রুপ নিজের সঙ্গে আইসোমরফিক হয়। যদি বলো কেন স্যার নিজের সঙ্গে আইসোমরফিক হবে? কারণ তাদের ফাইভ মধ্যে এক্স যদি এক্স নিলে পরে হয়ে যাবে। তাদের মধ্যে একটা আইসোমরফিজম পাওয়া যায়। কি করে পাওয়া যায়? আইডেন্টিটি ম্যাপিং। ফাইভ অফ এ ইকুয়ালস টু এ। আইডেন্টিটি ম্যাপিং মানে এর এলিমেন্টের ইমেজ এ, বি এর ইমেজ বি, সি এর ইমেজ সি, ডি এর ইমেজ ডি। এইভাবে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় আর এটা একটা হোমোমরফিজম হয়, তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম থাকে। নেক্সট, যদি কোনোদিন দেখো যে জি জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক, তাহলে মনে রাখবে জি ড্যাশ তো জি এর সাথে আইসোমরফিক। জি এর সঙ্গে আইসোমরফিক হয়। মানে ফাই যদি আইসোমরফিজম হয়, ফাই যদি একটা আইসোমরফিজম হয় তাহলে তার ইনভার্স। আচ্ছা, আইসোমরফিজম মানে বাইজেক্টিভ, তাহলে বাইজেক্টিভের ইনভার্স বাইজেক্টিভ হয়, হ্যাঁ হয়, হবে। এবং হোমোমরফিজমও হবে। তার ফলে তার ইনভার্সটাও আইসোমরফিক হবে বা আইসোমরফিজম হবে। এটা মনে রাখবে। এগুলো কিন্তু সব মনে রাখতে হবে। ফাই যদি আইসোমরফিজম হয় জি থেকে জি ড্যাশে, তাহলে তার ইনভার্সটাও আইসোমরফিজম হয়। তার ফলে জি যদি জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক হয় তাহলে জি ড্যাশটাও জি এর সঙ্গে। নেক্সট, এরকম যদি হয় যে জি জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক আর জি ড্যাশ আরেকটা কেউ জি ডবল ড্যাশের সঙ্গে আইসোমরফিক, তাহলে জি ইজ আইসোমরফিক টু জি ডবল ড্যাশড। একদম, তাহলে বলছে দেন জি হচ্ছে জি ডবল ড্যাশের সঙ্গে আইসোমরফিক। এটা কোথা থেকে আসে? এটা কম্পোজিশন অফ ম্যাপিং থেকে আসে। এদের মধ্যে একটা আইসোমরফিজম আছে, আবার সাই একটা আইসোমরফিজম জি ড্যাশের সঙ্গে জি ডবল ড্যাশের মধ্যে আছে। কথা বুঝতে পেরেছো? দুজনের মধ্যে আইসোমরফিজম আছে। তাহলে বলছে সাই কম্পোজিশন ফাই, সাই ফাই, এদের মধ্যে একটা আইসোমরফিজম হবে। আমার কথাটা বোঝা গেল? এগুলো সব কিন্তু জানতে হবে, পড়তে হবে। তার ফলে আমার বক্তব্য হচ্ছে যে স্যার ফাই জি হবে নাকি জি টু জি ড্যাশ হবে? 3 নম্বরে ব্র্যাকেটে যে লিখেছেন। জি ড্যাশ হবে, জি ড্যাশ হবে এটা। কোনটা? ও এটা এটা জি জি ড্যাশ হবে, এটা জি ড্যাশ হবে। হ্যাঁ, ফাই জি থেকে জি ড্যাশ আর সাই হচ্ছে জি ড্যাশ থেকে জি ডবল ড্যাশ। ঠিক আছে? আচ্ছা, তার মানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আইসোমরফিজম জিনিসটা হচ্ছে যে নিজের সঙ্গে নিজে আইসোমরফিক, মানে একই জিনিস। একই জিনিস মানে বুঝতে পারছো, বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য নেই। আবার এর সাথে যদি এর কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য না থাকে তাহলে এটা একই জিনিস। আবার এটার সাথে এটা সিমিলার, এটার সাথে এটা সিমিলার, তাহলে এটার সাথে এটা সিমিলার হবে। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে দুটো গ্রুপের মধ্যে আইসোমরফিক যদি হয়ে যাবে, দুটো গ্রুপ যদি আইসোমরফিক হয়, দুটো গ্রুপের মধ্যে যদি আইসোমরফিজম থাকে, তাহলে বলছে যে এদের আর এদের কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য থাকে না। মানে এই গ্রুপের অর্ডার যা হবে এই গ্রুপের অর্ডার তাই হবে। এই জি গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে জি ড্যাশ গ্রুপে ততগুলোই এলিমেন্ট থাকবে, না কম না বেশি। নেক্সট,
এই গ্রুপ যদি সাইক্লিক হয় এই গ্রুপও সাইক্লিক, এই গ্রুপ যদি কমিউটেটিভ হয় এই গ্রুপও কমিউটেটিভ, এই গ্রুপে যতগুলো সাবগ্রুপ এই গ্রুপে ততগুলো সাবগ্রুপ, এই গ্রুপের যতগুলো জেনারেটর এই গ্রুপে ততগুলো জেনারেটর। কথা বুঝতে পারছো? এই গ্রুপে এলিমেন্টগুলোর অর্ডার যা যা হবে এই গ্রুপের এলিমেন্টগুলো তাই তাই হবে। এই গ্রুপে যতগুলো কোসেট থাকবে এই গ্রুপে ততগুলো কোসেট থাকবে, এই গ্রুপে যতগুলো নর্মাল সাবগ্রুপ থাকবে এইগুলো ততগুলো নর্মাল সাবগ্রুপ থাকবে। কোনো রকম আলাদা কিচ্ছু হবে না। এই গ্রুপ পড়লেই, তাহলে যদি আমি এই গ্রুপটা পড়ে নিই তাহলে এই গ্রুপটার পড়ার দরকার আছে আমার? কারণ দুটো তো একই বৈশিষ্ট্য। তারপরে যদি আমি একটা গ্রুপ পড়ে নিই তাহলে অন্য গ্রুপ পড়ার কি আমার দরকার আছে? নেই। তার ফলে মনে রাখবে ইন্টারভিউতে এবার কি ধরবে, এগুলো তো সব বেসিক গেল, এবার ইন্টারভিউতে কিন্তু এগুলো ধরে না বেশি, এগুলো সব বেসিক কোশ্চেন। এবার ইন্টারভিউতে কি ধরবে জানো? ইন্টারভিউতে বলবে আচ্ছা বলো তো একটা 4 অর্ডারের গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপ তার অর্ডার হচ্ছে 4, বলবে কতগুলো আইসোমরফিক ক্লাস পাওয়া যাবে 4 অর্ডারের? কতগুলো আইসোমরফিক ক্লাস মানে মানে একটা হচ্ছে Z4। আচ্ছা গ্রুপ কতগুলো আলাদা বলেছি, গ্রুপ বলিনি, কতগুলো আইসোমরফিক ক্লাস, ক্লাস মানে হচ্ছে এরা এরা একই ক্লাসে আছে তার মানে এরা আইসোমরফিক মানে এরা একই। আবার অন্য আরেকটা গ্রুপ আছে 4 অর্ডারের, সেটা আবার অন্য ক্লাসে আছে তার মানে ওরা আবার আলাদা। Z4 একটা হচ্ছে Z4, এটা একটা ক্লাস তৈরি দু করে ধরনের পাওয়া যাবে স্যার, দু ধরনের, একটা সাইক্লিক একটা কমিউটেটিভ। আচ্ছা একটা সাইক্লিক একটা Z4 মানে কমিউটেটিভ। সরি ভুল বললাম, Z4 মানে সেই ক্লাসে পাওয়া যাবে হচ্ছে এইটার সঙ্গে আইসোমরফিক। Z4 মানে হচ্ছে 1 -1 I - I, বুঝতে পেরেছো? আর V মানে হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ, তার সাথে আবার এটা আইসোমরফিক। কে বলো? Z2 + 2 Z2 + Z2 মানে Z4 এ যা যা হবে আমি যদি U8 ও তো হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক আছে অনেক আছে অনেক আছে। আরে বাবা অনেক আছে অনেক আছে, U10 আছে, U8 আছে, U8 কেন U10ও আছে, ঠিক আছে অনেকেই আছে। এবার কোনটা কোন ক্লাসে পড়বে না পড়বে এগুলো সব আস্তে আস্তে শিখতে হবে, বা এগুলো সব যারা যারা জানো। Z4 মানে 0 বার 1 বার 2 বার 3 বার। আর এখানে আমি আলোচনা করছি এইটা গ্রুপ, এই গ্রুপটা যেখানে আছে 1 -1 I - I। দেখে মনে হবে কি স্যার দুটো তো আলাদা গ্রুপ? না, দুটো একদমই সেম গ্রুপ। যদি বলো স্যার এখানে 1 আছে এখানে স্যার 0 বার আছে 1 বার আছে, এখানে -1 আছে এখানে তো -1 নেই, আবার বললাম দেখতে কিরকম হচ্ছে সেটা ব্যাপার না, দেখতে যেরকম খুশি থাকতে পারে কিন্তু তাদের বৈশিষ্ট্যগত কোনো রকম পার্থক্য নেই। যেমন 0 বারের আইডেন্টিটি তার অর্ডার কত হয় জানো? 0 বারের অর্ডার 1, এটা কিন্তু প্লাসের রেসপেক্টিভ গ্রুপ, আর এটা কিন্তু ডটের রেসপেক্টিভ গ্রুপ। এবার তোমরা বলতে পারো স্যার দুটো তো আলাদা আলাদা রেসপেক্টিভ গ্রুপ, হতেই পারে। আইসোমরফিজম কি দুটো আলাদা আলাদা কম্পোজিশন রেসপেক্টিভ গ্রুপে হয় না? যেমন আমি তো একটু আগেই বললাম যে G আর G ড্যাশ হচ্ছে দুটো আলাদা আলাদা কম্পোজিশন, একটা হচ্ছে স্টার একটা হচ্ছে নট, হতেই পারে, কোনো অসুবিধা নেই যে স্যার একই কম্পোজিশন হতে হবে না, নট দ্যাট। এবার যদি আমি বলি যে 1 বার জানো কত অর্ডার হবে? 4 আচ্ছা তাহলে বলো স্যার এখানেও তাহলে এক অর্ডার কার হবে জানো? এর আইডেন্টিটি আইডেন্টি এলিমেন্ট I এরও হবে মাইনাস I এর অর্ডার 4 হবে, ইয়েস। আচ্ছা আরো আছে, 2 বারের অর্ডার কত হবে জানো? 2 এখানেও দুই তাহলে 2 হবে। অর্ডারে কি হবে? আচ্ছা -1 3 বারের অর্ডার কত হবে জানো? 4, এখানেও 4 তাহলে 3 হবে। বারের অর্ডার কত হবে? 4 তার মানে সোজা -1 কথা হচ্ছে যে একটা এক অর্ডার এখানেও একটা এক অর্ডার, এখানে একটা 4 অর্ডার এখানে একটা 4 অর্ডার, এখানে একটা 4 অর্ডার এখানে একটা 4 অর্ডার, এখানে একটা 2 অর্ডার এখানে একটা, মানে আইসোমরফিজম মানে বাইজেক্টিভ 1 to 1। এর সাথে তাহলে তাহলে 0 বারের সঙ্গে 1 এরা ম্যাপ করছে, 1 বারের সঙ্গে আইও ধরতে পারো আইও ধরতে পারো, তোমার ইচ্ছে ম্যাপ করছে। 2 বারের সঙ্গে -1 ম্যাপ করছে, আর 3 বারের সঙ্গে -I ম্যাপ করছে, মানে এটা আর এটা একই জিনিসই। এর যা যা হবে, এ যদি সাইক্লিক হয় এও সাইক্লিক, এর যদি দুটো জেনারেটর থাকে এরও দুটো জেনারেটর, এর যতগুলো নর্মাল সাবগ্রুপ এর ততগুলো নর্মাল সাবগ্রুপ, এর যতগুলো সাবগ্রুপ এর ততগুলো সাবগ্রুপ, এর যতগুলো কোসেট এর ততগুলো কোসেট, এ যা যা করবে তাই তাই করবে। আবার ভি ওটা কিন্তু আলাদা। যদি বলো স্যার ভি কেন আলাদা একটু দেখান। ভি সাইক্লিক না, ভি কি? নন সাইক্লিক নন সাইক্লিক। মানে প্রথমেই তো বৈশিষ্ট্য আলাদা হয়ে গেল, প্রথমেই তো বৈশিষ্ট্য আলাদা হয়ে গেল, তার ফলে এরা আবার আলাদা বৈশিষ্ট্য, এরা আবার একই ক্লাসে, এরা আবার একই Z2 + Z2 V এরা সব একই ক্লাসের। কথাটা কি বুঝতে পারলে আমার? তো এরকম ভাবে শুধু 4 অর্ডার না, আমাদেরকে আপ টু মোটামুটি 10 অব্দি, এগুলো আমি দেখবে আমার নোটে সব ছিল,
আমি ইভেন তোমাদের যারা আমার কাছে পড়োনি কিছু জন যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের দেখবে আমি গুগল মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেই লিঙ্কে দেখবে কিছু পিডিএফ দিয়েছি, সেখানে দেখবে আইসোমরফিজমে খুব সম্ভবত এইটা আছে আমার মনে হয়, যেটা তাই না, এটা মানে ওই ব্যাচেই করেছিলাম না প্র্যাকটিস ব্যাচে, ভুলে গেছি আমি। কিন্তু এগুলো সব পড়ে নিবে, কারণ ইন্টারভিউতে কোশ্চিন কিন্তু এগুলো থেকে আসে। 5 অর্ডারের ক্ষেত্রে কি হবে, 5 অর্ডার ক্ষেত্রে কি হয় জানো, 5 অর্ডার মানে প্রাইম অর্ডার, প্রাইম অর্ডারের যে কোনো গ্রুপ, একদম 5 অর্ডারের যে কোনো গ্রুপ সাইক্লিক, আর সাইক্লিক হওয়া মানে তুমি নন সাইক্লিক পাবে না, তার মানে একটাই থাকবে ক্লাস, একটাই থাকবে আপ টু আইসোমরফিজম একটাই। 6 অর্ডারে আবার কটা থাকে, দুটো থাকে, দুটো একটা থাকে, S3 একটা S3 এর একটা মতো Z6, আর একটা আবার হচ্ছে 8 Z6 অর্ডারে এর মতো। 5টা থাকে, 5টা থাকে, ঠিক 12রও আছে, 8 5টা অর্ডারে থাকে। 5টা থাকে, ইয়েস। 8 অর্ডারের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, 8 অর্ডারের ক্ষেত্রে অনেকে ভাবে কি যে 8 অর্ডার মানে Z8 হবে না, 8 অর্ডারের ক্ষেত্রে 5টা থাকে, ঠিক আছে, একটা হচ্ছে Z8, Z4, একটা হচ্ছে Z4 ক্রস Z2, একটা হচ্ছে Z2 ক্রস Z2 ক্রস Z2, আবার ওইদিকে একটা থাকে হচ্ছে D4, D4, আর একটা হচ্ছে Q8, আর একটা হচ্ছে Q8, হ্যাঁ হ্যাঁ। এরকম 5টা, এগুলো সব আমি করে দিয়েছিলাম। তার ফলে আপ টু আইসোমরফিজম খুব ভালো করে পড়তে হবে, এবং বিশেষ করে ইন্টারভিউতে ওই জায়গা থেকে কোশ্চেন বেশি ধরে, কারণ জানে স্যার 8 অর্ডারের যেমন 5টা বললেন, এগুলো কি কোনো ফর্মুলা বা কোনো নিয়ম আছে না, বের খুব করার? একটা বেশি ফর্মুলা, সব সব ফর্মুলা নেই, ওরকম নেই, বিভিন্ন গ্রুপের মনে রাখতে হয়। হ্যাঁ, অ্যাবিলিয়ানের ক্ষেত্রে ফর্মুলা আছে, কিন্তু নন অ্যাবিলিয়ানের ক্ষেত্রে ফর্মুলা নেই। হ্যাঁ, এগুলো সব আমি করিয়েও দিয়েছিলাম, এগুলো আমি অনেক ডিপলি করিয়েছিলাম, তখন কিছু কিছু আপত্তিও করেছিল কিছু ছেলে মেয়েরা, সি স্যার এত স্কোয়ারের জন্য হয় একটা, দুটোই হয়, ওটা একটা ফর্মুলা আছে প্রাইমের মনে জন্য হয়। একটাই হয়, আর এগুলো 2 into n ওই টাইপের একটার হ্যাঁ জন্য 2 টু দি পাওয়ার এরকম করে একটা আছে, ওগুলো সব তেমন থিওরিতে কিছু লিখিয়ে নেই দিয়েছিলাম, ঠিক আছে, এরকম। ওগুলো হ্যাঁ সব হ্যাঁ আমার করা আছে, থিওরিতে দেখবে আমি 2 সব into করে n বলা থেকে আছে। n প্রাইম। আচ্ছা, নেক্সট হচ্ছে দুটো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ সবসময় আইসোমরফিক হবে। দুটো ইনফাইনাইট জেড প্লাসের সাথে, দুটো জেড ইনফাইনাইট প্লাস সাইক্লিক গ্রুপ আর আইসোমরফিক। হ্যাঁ, এটা যদি প্রমাণটা বলতে চাও তো প্রমাণটা হচ্ছে স্যার একটা সাইক্লিক গ্রুপকে জেড প্লাসের সঙ্গে আইসোমরফিক করে দেবো, একটাকে জেড প্লাসের সঙ্গে আইসোমরফিক করে দেবো, ঠিক বলছো, আর আরেকটাকে জেড প্লাসের সঙ্গে করে দেবো, তারপরে দুটোই যদি জেড প্লাসের সঙ্গে হয় তাহলে এই থিওরেমটা কাজে লাগাবো, ঠিক আছে, এবং জেড প্লাসটাও কিন্তু একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার ফলে ইনফাইনাইট যে কোনো সাইক্লিক গ্রুপ সবসময় আইসোমরফিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার যেটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় বা পরীক্ষায় ইন্টারভিউতে অনেক সময় ধরে, যে ক্যালে থিওরেম কি জানো, কেউ বলতে পারবে ক্যালে থিওরেম, খুব ধরে। স্যার এনি গ্রুপ A এনি final গ্রুপ group of order n is isomorphic to a subgroup of Sn. যে কোনো অর্ডারের পারমুটেশনের সাথে হবে, সাম অর্ডারের। ভালো করে বলতে হবে, ওই যে ভালো করে বলতে পারছো না, স্যার সবার আগে বলতে হবে যে কোনো গ্রুপ না, এভরি গ্রুপ A finite মনে রাখবে, চাকরিটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে ফাইনাইট বলনি বলে, তুমি সব জানো, পরীক্ষাতে গন্ডগোল হয়ে যাচ্ছে, ইন্টারভিউ রুমে বসার পর তোমার মাথা কাজ করছে না, তারপরে তুমি ক্যালেতে যে ফাইনাইট আছে সেটা সারা জীবন জানতে, ওখানে বললে না, ফট করে বলে ছেড়ে দিলে। আর ইন্টারভিউ যারা এক্সপার্ট তারা জানে এটা ফাইনাইট, আমরা জানি যে ফাইনাইট বলবে কি বলবে না, বাকি আমরা শুনি না, আমরা জানি যে সবসময় যে এটা জিজ্ঞেস করবো মানে ছাত্রছাত্রী এই জায়গাতে ভুল করে, বাকি সব বলে দেবে ঠিক, তারপরে যখনই তুমি ফাইনাইটটা বলে দেবে আর কিছু শুনবে না, যাবে ঠিক আছে ভেরি গুড, আর যখনই ফাইনাইট বলবে না ব্যাস নাম্বার শেষ। তাহলে একটা ফাইনাইট গ্রুপ কি নাম দিচ্ছি, গ্রুপের যা ইচ্ছে নাম দিতে পারো, নামে কোনো যায় আসে না। অর্ডার যা ইচ্ছা ধরতে পারো, অর্ডার ধরে দিলাম এন, অর্ডারটা বললে ভালো, সেটা বলছে আইসোমরফিক হবে কার সাথে, to a subgroup of Sn. টু এ সাবগ্রুপ অফ এসএন, ভেরি গুড। এসএন মানে কি, ওই যে সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার এন, Order n. এসএন এর একটা সাবগ্রুপ আছে। এসএন এর অর্ডার জানো কত? n এর ফ্যাক্টরিয়াল তাহলে কোনোদিনই এটা তাহলে কি এটা পরিষ্কার যে কোনোদিনই এসএন এর সঙ্গে কোনোদিন একটা গ্রুপ অফ অর্ডার এন আইসোমরফিক হয় না, এটা অনেক আর ভুল বলে এসএন এর সঙ্গে আইসোমরফিক। আরে বাবা, এসএন এর অর্ডার তো ফ্যাক্টোরিয়াল এন আর গ্রুপের অর্ডার তো এন, তাহলে তারা আইসোমরফিক হলে আমি কি বলেছি, যদি দুটো গ্রুপ আইসোমরফিক হয় তাহলে তাদের অর্ডার কি থাকে, সেম। কার্ডিনালিটি সেম হয়। এটার সাথে হয় না, এসএন এর একটা সাবগ্রুপ নিতে হবে, এসএন এর একটা সাবগ্রুপ ধরে এইচ, এই এইচ এর সঙ্গে আইসোমরফিক হবে কে, জি, যেখানে এইচ এর অর্ডারও কত হবে, তাহলে আইসোমরফিক হতে গেলে হ্যাঁ, এবার এন এন ফ্যাক্টোরিয়াল একটা সাবগ্রুপ হবে অবশ্যই, বোঝা গেছে, পরিষ্কার। এই ক্যালে থিওরেমটা কিন্তু মানে অনেক সময় ধরে, এবং এটা কিন্তু মাথায় স্যার আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, ওই জেড প্লাসের ক্ষেত্রে ওয়ানটাও তো একটা জেনারেটর হিসেবে কাজ করছে,
ওয়ান তো জেনারেটর, ওটা থেকে হ্যাঁ, ওয়ান কোনোদিন, হ্যাঁ ওয়ান জেড প্লাসে, হ্যাঁ হ্যাঁ ওয়ান জেনারেটর ঠিক, হ্যাঁ আর -1। ওয়ানটা থেকে কি করে নেগেটিভ নাম্বার গুলো আনবো ওটা খানি বুঝতে পারছিলাম না। ও -2, তো -1 দিয়ে আসবে। না না, এই যে -2 × 1, এটা ইন্টিজার, তো এটাকে ইন্টিজার বলে। এনটাকে জেড নিয়ে নিতে হবে integer। এন তো ইন্টিজার, এন মানে জেনারেটর মানে কি, প্লাসের ক্ষেত্রে জেনারেটর মানে কি, প্লাসের ক্ষেত্রে জেনারেটর মানে ধরো এ জেনারেটর হলো, তো প্লাসের ক্ষেত্রে কি হয়, এন এ, এন এ এখানে এন কোথায় থাকে, জেড এ, তো তুমি এন কে খালি পজিটিভ কেন ভাবছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানটাতে কনফিউজ হয়ে গেছে। ঠিক, থ্যাংক ইউ ঠিক আছে? স্যার। স্যার নেগেটিভ গুলোকে তো মাইনাস দিয়েও লিখতে পারবো। হ্যাঁ, তারপরে দুটো জেনারেটর। না, হ্যাঁ। ও বলছে ওয়ান দিয়ে কি করে লিখবো, ওর কোশ্চেনটা ছিল ওয়ান দিয়ে কি করে লিখবো স্যার, আমি ওয়ান দিয়ে লিখলাম ওই জন্য, জেনারেটর ওয়ান এখানে, আর তুমি যদি বলো -1 দিয়ে কি করে লিখবো, তখন তোমার -1 দিয়ে লিখতে হবে, তখন -1 জেনারেটর, সেই জন্য দুটোই জেনারেটর হয়, ওয়ান আর -1, ঠিক আছে? ওকে, এইবার অনেক স্যার সময়, হ্যাঁ বলো বলো। স্যার একটা বলছি, এই যে আপনি বললেন না যে ওই ক্যালি থিওরেমের ওখানে গ্রুপের অর্ডারটা অলওয়েজ ফাইনাইট হতে হবে, হুম হুম তো ওই যে জেনারেলাইজড ক্যালি থিওরেম আছে না, তো সেখানে ক্যালি থিওরেমের একটা জেনারেলাইজড ভার্সন আছে না স্যার, যেখানে গ্রুপের অর্ডারটাকে তখন আর ফাইনাইটও হতে হয় না, আছে মানে জেনারেলাইজ, কিন্তু ওগুলো অত কঠিন কি ধরবে, ওগুলোতে যেতে চাইছি না ইন্টারভিউতে। তখন হ্যাঁ সেটাই বলছিলাম, এভরি গ্রুপ ইজ আইসোমরফিক টু আ গ্রুপ অফ পারমুটেশন, সেখানে আর সাব গ্রুপও লাগে না। হ্যাঁ সেখানে লাগে না, সেটা জেনারেলাইজ আছে, কিন্তু আমাদের জেনারেলাইজেশন না করে আমরা যেটা ইয়েতে আছে সেটাই আমরা পড়ি, ঠিক আছে? ওটা হয়, ওটা করা যায়, ঠিকই বলেছো, ওটা করা যায়। হ্যাঁ, ওগুলো হয়, ওগুলো জেনারেলাইজেশন, আমি জেনারেলাইজেশনে বললাম, জেনারেলাইজেশনে আমরা এসকে মাপাটা ফলো করছি বলে, না হলে তুমি যদি বলো যে ওই একটা বই আছে দেখবে, সেন ঘোষ মুখোপাধ্যায়, ওই বইটাতে সবকিছু থাকে, তখন তখন তোমাকে করতে হয়, তখন আচ্ছা যা হয়েছে, তখন বললে তখন লিখে দিই, হ্যাঁ তখন বললে তখন লিখে দিই, ঠিক আছে? এটা জেনারেলাইজড। জেনারেলাইজ বলে, বলে না সেটা না, লিখে পেলো, বা এভরি গ্রুপ, ও তোমাদের পিডিএফ গুলো দেওয়া হয়নি না আগেকার ক্লাসগুলোতে, যেগুলো লিখছি সেগুলো পিডিএফ গুলো সব আমার কাছে আছে, দিয়ে দিচ্ছি। পিডিএফ গুলো দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, আমার এখনই মনে পড়লো, আমি ভুলে গেছি, কেউ চাইনি আমি ভুলে গেছি। এভরি গ্রুপ ইজ আইসোমরফিক টু সাম সাব গ্রুপ অফ দ্য গ্রুপ, এভাবে বলতে পারো, AS of all permutations। সাব গ্রুপ না হলেও তো হচ্ছে, আমি সেটাই দেখছি, গ্যালিয়ানের, জোসেফ গ্যালিয়ানের সেখানে পারমুটেশন কোনো একটা গ্রুপে, মানে সাব ওই এসএন গ্রুপেরই আর কি, এনটা যেই নাম্বারই হোক না কোনো সাম অর্ডারে পারমুটেশনে হবে, তার আর সাব গ্রুপের সাথে না। সেটাও হবে, সাব গ্রুপ গুলো তো স্যার পারমুটেশন হ্যাঁ ওটাও গ্রুপের তো সাব গ্রুপ। পারমিশন গ্রুপ, ওই জন্যই ওটাকে, আচ্ছা ঠিক আছে সেটাও বলতে পারো, সেটাও বলতে পারো, আমরা এখানে সাব গ্রুপ দিয়ে বলছি, ওটাও বলতে পারো, আমরা ওই গ্যালিয়ানের বই ফই ওগুলো তো একটু কঠিন জিনিস, ওগুলো দিয়ে করছি না, অফ অল পারমুটেশন অফ সাব সেটস, ঠিক আছে, অফ এস, ওইটা কি এইভাবে নট দ্য গ্রুপের পর AS, ওই এস সাব কি? গ্রুপে AS, AS মানে সাব গ্রুপ টাইপের, নাম দিচ্ছি AS, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অফ দ্য গ্রুপ AS অফ অল পারমুটেশন অফ সাম সেট, এটা ঠিক আছে, AS মানে অল্টারনেটিং টাইপের আমরা নাম দিই, ঠিক আছে, এটা একটা বলতে পারো। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন দুটো গ্রুপ বলে দিব এবং বলবে তাদের মধ্যে আইসোমরফিজম হচ্ছে কি হচ্ছে না, আমি তোমাদের একটা একটা করে গ্রুপ বলছি এবং তোমরা চেষ্টা করো যে তাদের মধ্যে আইসোমরফিজম আছে কি নেই এগুলো খোঁজা, ঠিক আছে? তো খুব স্যার বেশি, এভরি গ্রুপটা বলছে ওটা ফাইনাইট ইনফাইনাইট না, দুটোর ক্ষেত্রেই হবে। এই ক্ষেত্রে যখন এইভাবে বলবে তখন এটাকে যে কোনো কিছু বলতে পারো, এই যে এটা AS বলছে মানে অল্টারনেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, ও ঠিক অফ আছে। দ্য গ্রুপ AS অফ অল পারমুটেশন, এটা বলতে গেলে তুমি এভরি গ্রুপ বলতে পারো, কারণ এখানে এখানে অলরেডি ফাইনাইট নিয়ে নিয়েছে, এটা AS মানেই হচ্ছে ফাইনাইট নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? ওই জন্য আর সেই ফাইনাইট জন্য এটা মানে হচ্ছে ফাইনাইট বলার দরকার নেই কারণ না, এসটা তো ফাইনাইট হ্যাঁ বোঝাচ্ছে। এই জন্য আর বলার দরকার নেই, আর এখানের ক্ষেত্রে আমাদের বলার দরকার আছে, ঠিক আছে? ওকে, না এখানে তো হচ্ছে এসএনটা তো ফাইনাইটই হচ্ছে না তাহলে সাব গ্রুপটা তো ফাইনাইটই হবে। হ্যাঁ এটাও বলতে পারো, বলতে পারো,
সে না বললেও ঠিক আছে, সেক্ষেত্রে উঠাতেও ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিকই বলেছো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার ধরো তোমাদেরকে আমি কিছু কিছু জিনিস দিচ্ছি, যেমন হচ্ছে একটা গ্রুপ দিচ্ছি হচ্ছে জেড প্লাস, আর আরেকটা দিচ্ছি কিউ প্লাস। আমার কোশ্চিনটা হচ্ছে এদের মধ্যে কি কোনো আইসোমরফিজম থাকবে? সব না আইসোমরফিজম স্যার, না স্যার, স্যার থাকবে না, কারণ শুনবো, কারণ না হলে শুনবো না। গেট প্লাস সাইক্লিক আর কিউ জেড প্লাস প্লাস সাইক্লিক। এবং আচ্ছা, তাহলে এরা আইসোমরফিজম কেন না? হ্যাঁ দুটোই কারণ কাউন্টেবল, হ্যাঁ এটা সাইক্লিক এটা সাইক্লিক না। এটা সাইক্লিক, আর কিউ প্লাস কোনোদিন সাইক্লিক হয় না। ইভেন যদি কিউ এর জায়গায় আমি আরও দিয়ে দিই তাও হবে না। তাও হবে না, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর ভালো করে বুঝতে হবে। ধরো আমি দিয়ে দিলাম একটা গ্রুপ হচ্ছে Z8, আর একটা গ্রুপ দিলাম Z6, তাদের মধ্যে কি আইসোমরফিজম থাকতে পারে? না না স্যার, অর্ডার থাকবে না আলাদা। স্যার, কার্ডিনালিটির সঙ্গে অর্ডার হবে না। অর্ডার হবে। এরকম কোশ্চিন করবে যে তাদের মধ্যে থাকবে না, কেন? কারণ একটার অর্ডার হচ্ছে 8, এর অর্ডারটা হচ্ছে 8, আর এটার অর্ডার হচ্ছে 6। যদি আইসোমরফিজম থাকতো তাহলে তাদের অর্ডারটা কি হতো? সেম হতো। সেম হতো। Same আচ্ছা, হতো। ওইগুলো আর দিচ্ছি না, হ্যাঁ, Z4 আর V আর S3 আর Z6 ওগুলো কিন্তু খুব কমন। দেখি তো কেউ বলতে পারে কিনা আবার জি এরকম, হ্যাঁ, কিউ প্লাস আর জি ড্যাশ হচ্ছে আর প্লাস, দুটোই কিন্তু নন সাইক্লিক, তাদের মধ্যে হোমোমরফিজম থাকবে কি থাকবে না? হবে না, কারণ ডিফাইন্ড কার্ডিনালিটি হচ্ছে তো। একদম সঠিক বলছে, বলছে দুটো নন সাইক্লিক হলেও তাদের মধ্যে কোনো হোমোমরফিজম হবে না, কারণ এদের মধ্যে কোনো বাইজেক্টিভ ম্যাপিং এরকম পাবে না। কোনো বায়োমেট্রিক ম্যাপিং মানে সোজা ভাষায় হতে এদের কার্ডিনালিটি আলাদা। কিউ হচ্ছে এনুমেরেবল, কিউ হচ্ছে এনুমেরেবল, এনুমেরেবল মানে বুঝতে পেরেছো, যার ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে। কাউন্টেবল, কাউন্টেবল কাউন্টেবল, যার ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে। আর আর হচ্ছে আনকাউন্টেবল, আর মানে হয় না। আর হচ্ছে আনকাউন্টেবল, যেটা কাউন্টেবল না, ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন নেই, তার ফলে এরা কিন্তু কোনোদিনই তাদের মধ্যে আইসোমরফিজম থাকবে না। মনে থাকবে, তাহলে শুধুমাত্র যে নন সাইক্লিক হলেই মানে যে আইসোমরফিজম হবে এরকম কোনো বিষয় নেই, বা ইনফাইনাইট হলেই যে তার আইসোমরফিজম হবে এরকম কোনো ব্যাপার নেই। ইনফাইনাইট নন সাইক্লিক হলে আইসোমরফিজম হবে তার কোনো ব্যাপার নেই। ইনফাইনাইট সাইক্লিক হলে কি হবে? আইসোমরফিক হবে। ইনফাইনাইট নন সাইক্লিক হলে, আইসোমরফিক হবে। কিন্তু ইনফাইনাইট নন সাইক্লিক হলে কি আইসোমরফিজম হতে পারে? হতেও পারে নাও পারে। নাও হতে পারে। যেমন এই যে, বোঝা গেছে, ইনফাইনাইট নন সাইক্লিক কিন্তু তাদের মধ্যে কোনো আইসোমরফিজম নেই। আচ্ছা, এবার দেখি তো এটা কে পারে। এবার কোশ্চেনের লেভেল একটু বাড়িয়ে দিচ্ছি। একটা হচ্ছে কিউ প্লাস, আর আরেকটা হচ্ছে, আমি জানি না এটা জানো কিনা, কিউ প্লাস ডট। হবে না স্যার। না না, সবার আগে কিউ প্লাস ডট কি গ্রুপ? হ্যাঁ ওটা ক্লোজ হবে। আচ্ছা, কিউ প্লাসটা কি জানো? জিরো সেটা জিরোটা বাদ পজিটিভ এবং নেগেটিভ গুলো বাদ। পজিটিভ। শুধু পজিটিভ, তার মানে এটা ডটের রেসপেক্টে যদি হয়, কারণ জিরো এর মধ্যে নেই, এটা ডটের রেসপেক্টের আইডেন্টিটি হয় 1 ফর্ম করবে। এবং এটা একটা গ্রুপ ফর্ম করে। আচ্ছা, এইটা আর এইটা, এরা যে আইসোমরফিক হবে কি হবে না সেটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? দেখি পারো কিনা। স্যার হবে না স্যার, কম্পোজিশন প্লাস থেকে। আর যদি ধরলাম যে একটা আইসোমরফিজম আছে, তাহলে এ একটা প্রি ইমেজ পাবো, তাহলে এ একটা ধরলাম প্রি ইমেজ কিউ থেকে নিয়েছে 2 এর, তাহলে এটা এখান থেকে একটা ফাই অফ নিয়েছে, ভালো কথা বলছে, বলছে স্যার যদি আইসোমরফিজম হয়। আচ্ছা, আগে আমি বলে দিই, ঠিক আছে, গুড, ভেরি গুড, পড়াশোনা করছো তো খুব ভালো, বাহ, ভেরি গুড, কনসেপ্ট খুব ভালো অ্যালজেব্রাতে বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, সবার এরকম কনসেপ্ট থাকে না। যদি এখান থেকে 2 ধরে নিই, যদি বলো স্যার 2 না ধরে 3 ধরবো তাও হবে, কোনো অসুবিধা নেই, ও 2 ধরলো, তাহলে এখান থেকে তার একটা প্রি ইমেজ পাওয়া যাবে এক্স বা কিছু। তাহলে যদি আইসোমরফিজম হয় তাহলে অবশ্যই ম্যাপিংটা বাইজেক্টিভ হবে, আইসোমরফিজম হলে অবশ্যই বাইজেক্টিভ হবে, আর বাইজেক্টিভ হওয়া মানে প্রত্যেকের কি, প্রত্যেক কোডোমেনের একটা করে প্রি ইমেজ থাকবে, তাহলে 2 এর প্রি ইমেজ থাকবে, তাহলে ফাই এক্স ইকুয়াল টু কত হবে বলো? 2। এবার ফাই এক্স কে দুভাগে ভাগ করা যায়, ফাই অফ x/2 প্লাস x/2 কি গো? প্লাস 6/2। মানে x/2 আর x/2 মানে যোগ করলে x,
হ্যাঁ, যেহেতু রেশনাল আছে তুমি বাই টু করলে কোনো অসুবিধা নেই, ইজ ইকুয়াল টু টু। এবার যেহেতু ফাই হচ্ছে একটা কি হোমোমরফিজম, হোমোমরফিজম, এখানে তাহলে কম্পোজিশন ফাই প্লাস অফ আছে, এক্স বাই টু ইন্টু কিন্তু ফাই যখন অফ এক্স বাই টু। এইখানে চলে আসবে তখন ফাই এক্স বাই টু ইন্টু ফাই এক্স বাই টু ইজ ইকুয়াল টু 2। তার ফলে যেটা দাঁড়াবে এখানে ফাই অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। বলো কারোর হোল স্কোয়ার যদি 2 হয় তাহলে ওটা কত হবে? ওটা রেশনাল থাকবে? না, না, ইরেশনাল হয়ে যাবে। irrational। হ্যাঁ, কিউতে থাকবে, তাহলে ফাই অফ এক্স বাই টু এটা কিউতেই থাকবে না, কিন্তু এক্স বাই টু কিউতে আছে, তার ইমেজ কিউ প্লাসে থাকা উচিত, কিন্তু কিউ প্লাসে থাকবে না। বোঝা গেছে? তার ফলে এটা এদের মধ্যে কোনো হোমোমরফিজম থাকবে না। ক্লিয়ার? খুব মানে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব। আরো একভাবে বলা যেত যে -1 এর অর্ডারটা তো জি ড্যাশে 2 হয়, 2 হয়, আর এখানে 2 কিন্তু অর্ডারের কোনো এলিমেন্ট নেই বলছো। জি অর্ডারের ওখানে কোনো এলিমেন্ট নেই। বলা যেতে পারে, বলা যেতে পারে। এখানে -1 এর অর্ডার কার 2 হয়? এখানে কোথায় -1 এর অর্ডার 2 হয়? এটা তো প্লাসের রেসপেক্টে। কি করে -1 এর অর্ডার 2 হলো এখানে? জি ড্যাশের বলছি, জি ড্যাশে। জি ড্যাশে তো -1 জি নেই, এর তো মাইনাস নেই। ওটা বলা যাবে না। এখানে তো -1 এর অর্ডার 2 হবে না, এখানে তো -1 এর অর্ডার ইনফাইনাইট হয়ে যাবে। এটা তো মাইনাস, এটা প্লাসের রেসপেক্ট হবে, এটা এখানে বলতে পারে, কিন্তু এখানে তো -1 নেই, ওভাবে বলা যাবে না। হুম, হুম, হুম। এইভাবে বলা যেতে পারে যদি এই কোশ্চিনটা স্যার, দিয়ে। হ্যাঁ বলো স্যার। স্যার জি এর তো এখানে একটা আইডেন্টিটি যেমন জিরো আছে, তো জিরো ফাই অফ জিরো যাই করিক না কেন, তো ওখানে কি আর ওর ওর যে আইডেন্টিটির সাথে আসতে পারে? হুম, ফাই অফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স কেন আসতে পারে না? এরকম একটা ম্যাপিং যদি নিই, আমি যদি এরকম ম্যাপিং নিই তাহলে জিরোর ইমেজ 1 পাচ্ছি না, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছো? পেতেই পারি, ওরকম না। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, যেটা তুমি একটু আগে বললে যে স্যার একটা গ্রুপ হচ্ছে আর প্লাস নি, আরেকটা গ্রুপ হচ্ছে আর স্টার ডট নি। এখানে কিন্তু প্লাস নেই, এখানে প্লাস আর মাইনাস সবই আছে, শুধু জিরোটাকে বাদ দিয়েছে। আর স্টার মানে জানো? আর আগের মাইনাস পাতাটা জিরো। শুধু জিরোটা বাদ হবে। হ্যাঁ, নন এইবার জিরো এদের রিয়েল মধ্যে নাম্বার, নো হোমোমরফিজম, নন কোনো জিরো হোমোমরফিজম রিয়েল নেই, নাম্বার। নো স্যার আগের হোমোমরফিজম। পাতায় একবার যাবেন? হ্যাঁ, গেলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে, স্ক্রিনশট তুলছিল। ও আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ স্যার। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো বলো দেয়ার এক্সিস্ট নো আইসোমরফিজম। হোমোমরফিজম তো আলোচনা করছি না, আইসোমরফিজম বিটুইন দেম, তাদের মধ্যে কোনো আইসোমরফিজম নেই। এইখানে স্যার ওই আগের কনসেপ্টটা লাগানো হ্যাঁ, যেতে এইবার পারে এটা অর্ডার। আগে কনসেপ্ট স্যার, এখান থেকে -1 নিন, অর্ডারটা টু হবে। 2 হবে, তাহলে এখানে এমন একটা এলিমেন্ট আছে যার অর্ডার 2 হওয়া উচিত, কিন্তু এখানে কোনো এলিমেন্টই থাকবো না, টু দুই অর্ডার হবে না। 2। তার ফলে এর প্রি ইমেজ, এর ইমেজ এটা বা এর প্রি ইমেজ এটা পাবো না, 1 to 1 যেটা আছে সেটা পাবো না। বুঝতে পেরেছো? মানে দেখো, সোজা কথা হচ্ছে যে এই যে ফাই এ আর এর অর্ডার তো এক হতে হবে। যদি আইসোমরফিজম হয় তাহলে এ আর ফাই এর অর্ডার এক হতে হবে, তাহলে এখানে ধরো এটা ফাই এ, এটা ফাই এ, এর অর্ডার 2, -1 এর অর্ডার 2, কিন্তু এখানে কোনো 2 অর্ডারের এলিমেন্ট নেই, আর প্লাসে কোনো 2 অর্ডারের এলিমেন্ট নেই, কারণ আর স্যার প্লাসে এটা যদি মাত্র প্রমাণ 0 অর্ডার করতে 1 হয় আর যে বাকি সবার অর্ডার ইনফাইনাইট। স্যার আর প্লাসে 2 অর্ডারের এলিমেন্ট নেই, ওটা যদি প্রমাণ করতে হয়। প্রমাণ করতে হয় আর প্লাসে তো একটা এলিমেন্ট আছে এক অর্ডারের আইডেন্টিটি, আর সব ইনফাইনাইট। এরকম পাবো না কোনোদিন 2a ইকুয়াল টু 0 যদি হয়, ধরো ধরো কোনো এলিমেন্টে অর্ডার 2 আছে, তাই তো? তাহলে 2a ইকুয়াল টু আইডেন্টিটি হবে, 2a যদি আইডেন্টিটি হয় তাহলে এ কত হবে? 0। মানে এটা হতে পারে না, সম্ভব না। বুঝতে পেরেছো? আর 0 হয়ে গেলে তার অর্ডার হয়ে যাবে 1, তারপরে একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। বুঝতে পেরেছো? এইভাবে বলতে হবে। ধরো কারোর অর্ডার 2 আছে, ধরো ধরো এ এর অর্ডার 2, তাই এ এর অর্ডার 2 হলে কি হবে? এটা তো প্লাসের রেসপেক্টে, তাহলে 2a ইকুয়াল টু 0। 2a ইকুয়াল টু 0 হয়ে গেলে এখান থেকে কি বলতে পারবো আমরা যে a ইকুয়াল টু 0 ছাড়া আর অন্য কোনো এলিমেন্টের অর্ডার, কোনো রিয়াল নাম্বারের সঙ্গে 2 গুণ করলে 0 আসে? একমাত্র না, কার সঙ্গে 2 গুণ করলে 0 আসবে বলো? জিরোর সাথে। 0-র সাথে। আর 0-র অর্ডার কোনো 2 হতে পারে? কন্ট্রাডিকশন, তার মানে কারোর অর্ডার 2 না, এইভাবে বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার না? ক্লিয়ার না বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওকে, নেক্সট যেটা কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন করছি।
সেটা হচ্ছে জি, এই যে এই কোশ্চেনটা 6 নম্বর একদম এটাই, আর প্লাস কিউ প্লাস না করে আর প্লাস আর জি ড্যাশ আর প্লাস ডট, এদের মধ্যে কোনো আইসোমরফিজম আছে কি নেই? বুঝতে পারলে আমার কোশ্চেনটা? একটা হচ্ছে আর প্লাস, এটা একটু আগে কিউ প্লাস দিয়েছিলাম, এবার আর প্লাস আছে স্যার, এফ অফ এক্স এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। বলছি আছে, এদের মধ্যে একটা আইসোমরফিজম আছে। এবার কোশ্চেনটা হচ্ছে কোনটা? তার মানে এমন একটা ম্যাপিং আছে যেটা বাইজেক্টিভও হবে এবং হোমোমরফিজমও হবে, এইটা। না বুঝতে পারলে এটা একটা হোমোমরফিজম হয় কি করে প্রমাণ করবো দেখে নাও। কি করে প্রমাণ করবে এটা একটা হোমোমরফিজম? এটা প্লাস, এটা হ্যাঁ ডট। স্যার, ই টু দি পাওয়ার প্লাস এক্স ওয়াই। প্লাস ওয়াই, এটা ই টু দি এক্স ডট ই টু দি ওয়াই লেখা যাবে। ঠিক আছে, ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই চলবে। আর বাইজেক্টিভ কেন আছে? ই টু দি পাওয়ার এক্স একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, জানি না তোমরা জানো কিনা, কিন্তু হয়। দেখবে একদম ম্যাপিং চ্যাপ্টারে এটা আছে। তার ফলে এটা একটা হোমোমরফিজম আর বাইজেক্টিভ, তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম থাকে। বিশ্বাস করো এই কোশ্চেনটা অনেক অ্যালজেব্রার প্রফেসররা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ধরে এবং জানে যে অধিকাংশ 95% ছেলেমেয়েরা এটা পারবে না বা তার থেকে বেশি। তো এই জায়গার কোশ্চেন যদি ধরে তাহলে বাবা তোমার ভাগ্যের কোনো ব্যাপার নেই, তোমার কনসেপ্ট হচ্ছে মেন। তুমি যদি কনসেপ্ট রেখে যাও এগুলোতে, এবং অনেক ছেলেমেয়েরা যারা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা খুব ভালো তাদের এই লেভেলের কনসেপ্ট আছে, আর যারা কনসেপ্ট ভালো নেই, অনেকেই আছো এখানে যাদের কনসেপ্ট ভালো নেই, স্যার রিটেনে পেয়ে গেছি। কারণ রিটেন পেতে গেলে না, এসএসসির ক্ষেত্রে বিশেষ করে, খুব শুনতে খারাপ লাগতে পারে, এসএসসির ক্ষেত্রে ম্যাথমেটিক্সের রিটেন পেতে গেলে বংশীধর সাহুর বইটা একটু ভালো করে পড়লেই এখন চলে যাচ্ছে, কিন্তু বাস্তব সেটা না। শুধু বংশীধর সাহু বইতে কি হচ্ছে, ছেলেমেয়েরা হয়তো রিটেন ক্র্যাক করে দিচ্ছে কারণ ওই একই ধরনের এমসিকিউ গুলো পরীক্ষাতে আসছে, কিন্তু বাস্তবে যদি তোমাকে ম্যাথমেটিক্স শিখতে হয় তাহলে অনেক কিছু অজানা জিনিস আছে। যেই সমস্ত কিছু কিছু জিনিস আমি অনেক সময় থিওরিতে পড়ানোর চেষ্টা করেছি বিফোর রিটেন এক্সাম, কিন্তু তাতে অনেকের অপছন্দ হয় যে স্যার এত কিছু দরকার নেই, অন্যান্য স্যারকে দেখুন তো 10টা করে এমসিকিউ করাচ্ছে তার মধ্যে কমন, আপনি কেন আননেসেসারি এত কিছু করাচ্ছেন। আমি এই কারণেই করাতাম যে কনসেপ্টগুলো তৈরি করে রাখতাম, কারণ কনসেপ্ট এমন একটা জিনিস এখন তারা বুঝতে পারছে। প্রতিদিন ফোন করছে যে স্যার আপনি আমরা যখন যেভাবে পড়েছি ওইভাবে তো পড়িনি, আপনি এখন যেরকম ভাবে পড়িয়েছেন সেভাবে জিনিসগুলো দরকার। তো সেই জিনিসগুলো আমার সব কিছু আমার ভিডিও স্টুডিওতে সব কিছু আছে। তো যারা যারা আমার ছাত্রছাত্রী যারা জানো, আর যারা মনে করছে না স্যার দরকার, তারা আমি অনেক কম টাকায় বা অনেক ইয়েতেই তোমাদেরকে অনেকে দিয়ে দিচ্ছি যে স্যার ভিডিওগুলো দিয়ে দিন, ওগুলো আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো, যদি তোমার মনে হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সেগুলো আমি সব দিয়ে দিবো। তাহলে যতটা পারবে, দেখো সময় খুব কম, আমি অনেকদিন আগের থেকেই বলছি, কিন্তু যতটা পারবে ততটা কনসেপ্ট বাড়াতে পারবে। কারণ আমি খুব বেস থেকে পড়াই এবং একদম হাই লেভেল অব্দি যাই। এখন আমি শুরু করেছি দেখো ডেফিনেশন থেকে, কেউ বলতে পারবে না যে স্যার আপনি তো ডেফিনেশন বললেন না, আমি এখান থেকেই শুরু করলাম। এটা ইন্টারভিউ ক্লাস, এত কিছু বলারও দরকার ছিল না, কিন্তু আমি গেলাম কোথায় দেখো একদম এই লেভেলে। এসকে মাপারও কোশ্চিন না এটা, এটা অন্যান্য কঠিন বইয়ের কোশ্চিন। ওটা শুধু মানে যে কোনো এক্সপোনেনশিয়ালই তো হবে ওটা। একদম যে কোনো এক্সপোনেনশিয়াল, আমি সব থেকে ইজিয়েস্টটা দিলাম। তুমি যদি বলো স্যার এ টু দি পাওয়ার এক্স দিব তাও হবে। এক্সপোনেনশিয়াল মানে কি? এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, ই হচ্ছে তার একটা পার্টিকুলার ভ্যালু। তুমি যদি মনে করো 10 টু দি পাওয়ার এক্স নেবে, দ্যাট ইজ অলসো এক্সপোনেনশিয়াল। তুমি যদি বলো 2 টু দি পাওয়ার এক্স নেবে, দ্যাট ইজ অলসো এক্সপোনেনশিয়াল, তাই হয় না? যেমন লগারিদমের ক্ষেত্রে, লগারিদমের ক্ষেত্রে লগারিদমের ক্ষেত্রে কি হয়, y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, সেখান থেকেই তো আসে বেস a। হ্যাঁ, এবার তুমি বেসটা ই নিচ্ছ বা বেসটা তুমি 10 নিচ্ছ না নিচ্ছ, সেটা 10 টু দি পাওয়ার x হলে বেস 10, ই টু দি পাওয়ার x হলে বেস ই, তাই না? বোঝা গেছে? স্যার এটা গ্রেটার দেন 0 হয় স্যার? হ্যাঁ, ওটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, নাহলে এক্সপোনেনশিয়াল হবে না, তখন ই হয়ে যায়। ঠিক আছে, 0 হলেও হবে না,
কারণ জিরোর উপর তুমি যাই করো জিরোই হয়ে যায়। ওকে, ক্লিয়ার? তাহলে হোমোমরফিজম বা আইসোমরফিজমের উপর যা যা আমি বললাম, দেখো বুঝতে পারলে কিনা। আরো অনেক কোশ্চিন, মানে দেখো শুধুমাত্র সত্যি কথা বলতে এরকম হয়তো আরো 8-10 ঘন্টা আমি ক্লাস নিয়ে দিতে পারবো, যত জিনিসপত্র আছে। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম আছে, তার অ্যাপ্লিকেশন আছে, অনেক কিছু আছে। তারপরে সত্যি বলা মুশকিল যে স্যার মানে আপনি কতক্ষণ ধরে একটা জিনিস আমি কতক্ষণ ধরে পড়াবো, তাই না? এরকম খুব মুশকিল। তো এরকমও কিছু কোশ্চিন থাকে আবার অনেক সময় যে আচ্ছা বলো তো নাম্বার অফ হোমোমরফিজম। ঠিক আছে, বিটুইন বা বিটুইন বলার ফ্রম GCD of MN জিসিডি ও এমএন। হ্যাঁ, মানে ওটাই হচ্ছে ব্যাপার। ধরো Z6 থেকে